নমস্কার, রথযাত্রার শুভেচ্ছা জানিয়ে আজ আবার অনেক দিন পর এক্সপ্রেস অনলাইন নিয়ে আপনাদের দরবারে হাজির হয়েছি। আমি মদন সিং, আপনাদের সবাইকে এক্সপ্রেস পরিবারের তরফ থেকে রথযাত্রার শুভেচ্ছা। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমাদের সঙ্গে এমন একজন ব্যক্তি আছেন যে সত্যি অর্থে দুর্গাপুরিয়ান এবং দুর্গাপুরের একমাত্র এমনি বাঙালি উদ্যোগপতি যে সাহস নিয়ে দুর্গাপুরটাকে নতুন করে গড়ার একটা চেষ্টা করেছেন এবং এটা বিলিভ করেন, এই কথাতে বিশ্বাস করেন যে আমি সমালোচনা শুধু করলে হবে না, চ্যারিটি বিগিনস এট হোম। আমাকে আমার শহরটাকে ভালোবাসতে হবে, আমাকে নিয়োগ করতে হবে, আমাদের ছেলেমেয়েদেরকে এখানে আনতে হবে এবং তাদেরকে এইখানে এই শহরটাকে ভালোবাসতে শেখাতে হবে, এইখানে উদ্যোগ করাতে হবে। তবেই এই শহরটা বাঁচবে এবং শহরটা এগিয়ে যাবে। আমি আপনাদের সবার পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত আমার পক্ষ থেকে এবং এক্সপ্রেস পরিবারের পক্ষ থেকে এডিডি এর নতুন চেয়ারম্যান আমি কবি দত্তকে আপনাদের সামনে হাজির করছি। কবিদা, তোমাকে স্বাগত। নমস্কার। সবাই প্রথমেই একটু আলাদাভাবে শুরু করি। ভাইস চেয়ারম্যান থেকে চেয়ারম্যান, মানে এই অনুভূতিটা কেমন লাগছে? দেখো, ভাইস চেয়ারম্যান আর চেয়ারম্যানের মধ্যে হয়তো তুমি ভাবছো একটা ভাইস কথা আছে, প্র্যাকটিক্যালি ডিফারেন্সটা কিন্তু আমরা যে সময় ছিলাম ইটস এ অনেক বেশি ডিফারেন্স, অনেক বেশি তো ছিল। তো দুটোর সঙ্গে কোনো কম্পারিজনই চলে না, ফ্র্যাঙ্কলি স্পিকিং। তখন মানে প্র্যাকটিক্যালি অর্গানাইজেশনগুলো আমার ধারণা হয়েছে, বা যেটুকু এখন আমি তো জাস্ট অ্যাজ এ চেয়ারম্যান আমার 12টা ওয়ার্কিং ডেজ আমি পেয়েছি। আমার ধারণা এগুলো আগে ছিল বা এখনও কিছুটা আছে, যেগুলো চেয়ারম্যান ড্রিভেন কোম্পানি অরিজিনালি। প্রিন্সিপাল পলিসির ব্যাপারে যদি দেখতে যাই, চেয়ারম্যান ড্রিভেন কোম্পানি। তো আমি যখন ভাইস চেয়ারম্যান ছিল, আমি আগেও বলেছি এখনও বলছি, আমার কোনো রোল ছিল না। মানে আমি দায়িত্বহীনভাবেই বলছি, দেয়ার ওয়াজ নো সাচ রোল, ইট ওয়াজ জাস্ট সিম্পলি অর্নামেন্টাল। কতদিন ভাইস চেয়ারম্যান ছিল তুমি? আমার মনে হয় মোর দ্যান 1 ইয়ার, 1.5 বছর দেড়েক, আই বিলিভ সো। বাট বাই দ্য বাই, আমি একটা কথা বলি এই প্রসঙ্গে যখন তুমি টানলে, যেহেতু আমি ভুক্তভোগী ব্যাপারটা, দ্য ডে আমি যেদিন গিয়ে চার্জ নিয়েছি এডিডি এর, দ্যাট ভেরি ডে আমার একজন আগে থেকে একজন, আমি যেমন ভাইস চেয়ারম্যান এবং আরেকজন ভাইস চেয়ারম্যান কিন্তু ছিলেন এবং তিনি অনেক বিখ্যাত লোক। ইয়েস, উজ্জ্বল দা, উনি কুলটির এমএলএ এবং বিখ্যাত রাজনীতিবিদ। কিন্তু মানে এতটাই ব্যাপার, তোমরা কেউ জানোই না যে আরেকজন ভাইস চেয়ারম্যান ছিল এবং হয়তো উনিও মাঝে মাঝে ভুলে যেতেন যে হ্যাঁ তোমরা কেউ, হ্যাঁ, কিন্তু উনি কিন্তু আমার আগে থেকে ভাইস চেয়ারম্যান। তো তুমি এবার বুঝতে পারছো মানে যে ভাইস চেয়ারম্যান বলে কি পদার্থ, খাই না মাথায়, এটা আগের ইয়েতে কিছু ক্লিয়ার ছিল না। আমি কিন্তু যেটা করেছি এটা মানে আমি জোর গলায় মানে বড় গলা করে কৃতিত্ব নেওয়ার কোনো মতো ব্যাপার নয়, কিন্তু আমার মনে হয় এটা করা আগেই উচিত ছিল। আমি যেটা করেছি প্রথম দিন, দ্য ডে আমি যেদিন গিয়ে ওথ নিয়েছি বা চার্জ নিয়েছি ইয়েতে, আমি উজ্জ্বল দাকে ডেকে, আমি আগেই ফোন করে ডেকেছিলাম যে দাদা আপনি আসবেন, আপনি তো সম্মানীয় লোক। দাদা এসছেন এবং দাদাকে আমি পরিষ্কার বলা আছে যে আসানসোলের কোনো ডিসিশন 100% কিন্তু ওনার থ্রুতে, আমি ওনার চোখ দিয়ে দেখবো, ওনার থ্রুতে আমি নেবো। দুটো কথা, এবার এইটা দীর্ঘায়িত না করে দুটো জিনিসে আসে দাদা। মানে একটা না, একটু জিনিস মনে হচ্ছে একটু বলে দেওয়া উচিত অফিসিয়ালি, এবং আমি অফিসিয়াল নোটেও লিখে দিয়েছি যে আমার কাছে যদি কোনো ফাইল আসে সেটা যেন ভায়া উজ্জ্বল চ্যাটার্জি আসে, উজ্জ্বল চ্যাটার্জি সই হয়ে আমার কাছে আসে, হুইচ ইজ ডকুমেন্টেড। একদম, এটা বলার পিছনে যেটা তোমার ব্যথাটা সেটা আমরা বুঝতে পারছি যে আগেকার চেয়ারম্যানের প্রতি তোমার একটা ক্ষোভ ছিল যে উনি না। এবার আমি তোমাকে বলছি যে রিপোর্টারিটা আমি আমার মতন করে করব, তুমি হ্যাঁ না বলতে একদম স্বাধীন আছো, যে উনি ভাইস চেয়ারম্যান পদটাকে ইনভ্যালিড করে রেখেছিলেন। আমি তোমাকে ভাইস চেয়ারম্যান কতদিন আছো এটা জাস্ট এটার জন্য জানতে চাওয়া যে
এডিডিএতে 1 বছর আসা যাওয়া তুমি করেছো, কোনো ফাইল তুমি পেয়েছো কি পাওনি সেটা পরেকার ব্যাপার, কিন্তু তুমি এডিডিএ যে একটা আস্ত ঘুঘুর বাসা এটা তুমি ভালো করে জানো। আবার তোমার কাছে এটা প্রশ্ন যে একটা সময় এডিডিএর গঠন করা হয়েছিল, উন্নয়নের লাইফলাইন বলা হতো আসানসোল দুর্গাপুরের জন্য। আজকে তার প্রাসঙ্গিকতাটা কি আছে, তার ভূমিকাটা কি আছে? ভাইস চেয়ারম্যান ছেড়ে দাও, এডিডিএ চেয়ারম্যানের কোনো পাওয়ার আছে কি, মানে কিছু করার পাওয়ার আছে কি, বা কিছু করার মানসিকতা কোনোদিন দেখেছো কি, মানে আফটার সিপিএম এর বংশগোপালদের যাওয়ার পরে? না, দুটো ব্যাপার কিন্তু আলাদা। একটা হচ্ছে পাওয়ার আছে কি নেই, আর একটা হচ্ছে মানসিকতা। দুটো কমপ্লিট ডিফারেন্ট জিনিস। মানসিকতাটা হচ্ছে তোমার ব্যক্তিগত ব্যাপার, আর পাওয়ার আছে কি নেই সেটা তো ধরো পরিস্থিতি, সরকার সব মিলে ব্যাপারটা। তো মানসিকতার কথা যদি বলো, আমি যা আমার দেখছিলাম আমার বোর্ডে, আমার আগে যারা চেয়ারম্যান হয়েছেন তারা কম বেশি, যারা বেশি দিন ছিলেন তারা ম্যাক্সিমাম 12-14 বছর করে ছিলেন এক একজন, আর আমার এখন 14 দিনও হয়নি ফ্র্যাঙ্কলি স্পিকিং। তা আজকে বসে আমি বড় বড় কথা বল, যারা 14 বছর কাজ করে গেছেন তাদের সমালোচনা করা আমার মুখে নিশ্চয়ই শোভা পাবে না বা উচিতও না, আই বিলিভ ইট। ঠিক আছে, এবং আমি খুব মানে অবাক হয়ে যাই, আমি ভাবতে পারি না যে এখানে বিনয় চৌধুরী মহাশয়ের নাম লেখা আছে, সেখানে আমার নাম লেখা আছে, এটা ভাবতেও আমি তো শিহরিত, রাদার বাংলায় যদি বলি আমি শিহরিত, এবং অবশ্যই আনন্দ। কলকাতাতে মানে ধরো নেতাজি সুভাষচন্দ্র বোস কলকাতা কর্পোরেশনের চেয়ারম্যান, আর সুব্রত মুখার্জিও চেয়ারম্যান, মানে আর এখন যিনি ফিরাদ হাকিম আছেন সেমনি চেয়ারম্যান, ওই রকমই আর কি। না ওই রকম বা সেই রকম, যাই হোক, মানে আমি নিজে কিন্তু শিহরিত মানে, এবং এটা যে কতটা একটা আলাদা ফিলিং। এবং এই জেনারেশনের লোকরা হয়তো বিনয় চৌধুরী সম্বন্ধে জানবেন, আমি ওনাকে ব্যক্তিগতভাবে কোনোদিন সামনে থেকে দেখিও নি, কিন্তু পড়েছি বা বুঝেছি যে হোয়াট পার্সোনালিটি হি হ্যাড, এখানেই কভার করেছি। হ্যাঁ, আমি যেটুকু আমি দেখেছি, এবং আমি তো বলছি সেই ব্যক্তিত্বর নিচে কিছু নাম পরে আমার নাম আছে, এটা আমি রিয়েলি আমি খুব মানে আই এম স্যাটিসফাইড আর কি। হ্যাঁ, 1 নম্বর তুমি যেটা বললে যে দুটো ক্যাটাগরিক্যালি আমি জিজ্ঞেস করেছিলাম, কাজ করার মানসিকতা আর ক্ষমতা। এইটার একটু যদি ছোট করে ব্যাখ্যা করো, আবার অনেক প্রশ্ন। আমি আবারও বলে দিই প্রথম থেকে, আমি কিন্তু এর কমপ্লিটলি নন পলিটিক্যাল লোক। আমি কোনো, তুমি জানো ভালো করে, আমি কোনো পলিটিক্যাল করি না। তুমি পলিটিক্যাল না নন পলিটিক্যাল? না, অ্যাবসলিউট না, তুমি আসার আগে আমি তো বলছি আমি তো অ্যাবসলিউটলি নন পলিটিক্যাল, আই বিলিভ সবাই এটা জানেন। এবার দেখো, আমরা কথায় কথা বলি না, একটা ধরো একটা রেজিম থাকে, তো আজকে জ্যোতিবাবু বুদ্ধবাবুরা যখন সিএম ছিলেন, লেফট ফ্রন্টে সেই সময় যেভাবে চলতো, আর আজকে গত 12-14 বছরে যে সেই টিএমসি গভর্নমেন্টের যে ইয়েতে, দুটো ধারা কিন্তু কমপ্লিটলি আলাদা। সবচেয়ে বড় কথা হচ্ছে সেই সময় মানে তখন কিন্তু জমি বা কন্ট্রোল অনেক ব্যাপার পুরোটাই এডিডির হাতে ছিল, এবং তার ব্যবহার অপব্যবহার দুই কিন্তু হয়েছে, এটা নিয়ে কোনো কথা নেই। এবং আমাদের মতো লোকরাই দেখো, ব্যবহার হলে কিছু অপব্যবহার হয়, এটা ইজ ভেরি ন্যাচারাল, এটার মধ্যে কোনো কিন্তু নেই। হ্যাঁ, সহমত। এবং পরবর্তীকালে কিন্তু সেই জমিও নেই, এবং সেই ক্ষমতা, সে অবভিয়াসলি জমি না থাকে, দেখো তোমার জমি না থাকলে তুমি বিক্রি করে ফান্ডটা কোথা থেকে পাবে? তো আগের যে রেজিমে ছিল, জমি বিক্রি করে ফান্ড পাওয়া যেত, নিজেরাই ফান্ড জোগাড় করে নিতে পারতো। আর আজকের দিনে তো জমি বিক্রি করার ক্ষমতা নেই, এবং জমিও যদি অনেকে ভাবে হয়তো যে খালি জমি মানেই হচ্ছে এডিডিএ, ইটস নট দ্যাট। জমি কিন্তু এডিডিএর আজকের দিনে অনেক কম, যদি সেই হিসেবে বলি আজকের দিনে কিছু নেই, মানে সেরকম কিছু নেই বলার মতো একটা কিছু নেই, মানে এত জমি সেরকম কিছু নেই। কারণ আমরা খালি জমি দেখি, তার মধ্যে অনেক নানা রকম ডিপার্টমেন্টের জমি আছে, সাধারণ লোক বোঝে না। যেমন আমি তোমাকে বলছি, ধরো ফরেস্টের প্রচুর জমি আছে। আমার মনে হচ্ছে যে আমরা একটু অন্যদিকে যাচ্ছি। কবিতা, আমার যেটা তোমার কাছে জানা, আমি যে প্রশ্নটা তোমাকে করেছিলাম যে মানসিকতার কথা, তুমি হেজিটেট করেও বললে যে একটা জামানা ছিল, তখন একটা জমি ছিল, ক্ষমতা। আমি কিন্তু ওটা বলছি ক্ষমতাটুকু আগের থেকে অনেক সংকুচিত হয়েছে এই ইয়েতে, রেজিমে, এটা তো আমরা সবাই জানি। আর মানসিকতার ব্যাপারটাও মানে আগের মতন মানসিকতা, মানে যাই ছিল, মানে যেটা করা গেছিল, এখন সেটাও মানসিকতা দেখো, মানসিকতা দুই রকম হয়। এক হচ্ছে আমরা যদি কখনো ভাবি যে আমরা ভাই কাজ করব না, তাহলে আমাকে কেউ দোষ দেবে না, আমার অনেস্টি নিয়ে কোশ্চেন আসবে না, আমাকে কেউ দোষ দেবে না, যা হবে হোক, ঠিক আছে, আমি ভাই
আর আমি করতে গেলে ভুল করব, ভুল করলে কাজ করলে দেখো ভুল হতে পারে, সমালোচনাও হতে পারে, সে হ্যাঁ, তো অবশ্য কাজ না করলেও সমালোচনা তো অবশ্যই হবে, স্বাভাবিক। কিন্তু এটা তো এই দুটোর মধ্যে অনেক ডিফারেন্স আছে দাদা। দেখো না, আমি কবিতা এইটা ঠিক আছে, এটাকে শেষ করি এই প্রশ্নটাকে। একটা জিনিস জাস্ট তোমার কাছে ওয়ান লাইনার চাই, যে এডিডি এর আজকের ডেটে প্রাসঙ্গিকতাটা কোথায় তুমি দেখছো অ্যাজ এ চেয়ারম্যান? তোমাকে যে চেয়ারম্যান করা হলো, এই যে কবি দত্তকে চেয়ারম্যান করা হলো, মানে হচ্ছে আসানসোল দুর্গাপুরের মানুষ আর কোনো রাজনৈতিক, এই যে তুমি বললে মানসিকতা নেই, কাজ করার ইচ্ছা নেই, করতে যাব তখন ভুল হবে, ভুল হলে সমালোচনা হবে, এখন তো ব্যাপার নয়। তুমি চেম্বার অফ কমার্স করে এসছো, নিজে লগ্নি করেছো, দুর্গাপুরটাকে তোমার এখানে জন্ম, তুমি এইখানে সবাইকে ইন্ডিভিজুয়ালি চেনো, সিপিএম এর জামানা দেখেছো, তৃণমূলে দেখেছো, বিজেপির সঙ্গেও তোমার খারাপ দহরমরম নয়। আমার বক্তব্য হচ্ছে তোমার এসকেপ করার জায়গাটা নেই। আমি যেটা তোমার কাছে জানতে চাই, এটা আরো খোলসা করে তোমাকে বলি, যে আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তেওয়ারি একটা, যখন উনি রেজিগনেশন করেছিলেন, উনি একটা জেহাদ করেছিলেন যে আসানসোল থেকে টাকা উঠবে, আসানসোল থেকে পয়সা যাবে, আসানসোল থেকে সবকিছু হবে, অথচ উন্নয়নের জন্য আমাকে কলকাতার দিকে তাকিয়ে থাকতে হবে। আসানসোল দুর্গাপুরের টাকাতে কলকাতাকে সাজানো হবে এবং আসানসোল আমি এটা আমার কথা বলছি না, নিশ্চয়ই। আমার প্রশ্ন হচ্ছে যে এডিডি এর আজকে ডেটে প্রাসঙ্গিকতাটা কোথায়, কাজ করার কোন স্কোপ আছে কিনা, আর যদি সেটা থাকে সেটা কলকাতা ভায়া, তুমি যে ভায়া ভাইস চেয়ারম্যান বলছো, এটা ভায়া কলকাতা হয়ে গেছে কিনা, এটা তোমার কাছে একটু জানতে চাই। আমি দুটো কথা বলছি, উইথ ডিউ রেসপেক্ট টু যে বললেন জিতেন্দ্র, উইথ ডিউ রেসপেক্ট টু, উনি অনেক ম্যাচিওর পলিটিশিয়ান। আমি রাজনীতি বুঝি না, কিন্তু আমি যেটা আমার পেপার পড়া, নিউজ পেপার পড়া জ্ঞান, সাধারণ লোক, আমি একটা কথা দেখো, একটা ফেডারেল কাঠামোর দেশ তো, একটা ধরো আমাদের একটা মিনারেল আমাদের এখানে পাওয়া যায়, সাপোজ আমাদের এখানে যে স্টিল ফ্যাক্টরিগুলো চলছে, এগুলোর মিনারেলস আসে কিন্তু উড়িষ্যা থেকে, হ্যাঁ, উড়িষ্যা থেকে বা মধ্যপ্রদেশ থেকেও আসে কখনো কখনো। আমাদের সিমেন্ট প্ল্যান্ট, তার লাইমস্টোন আসে কিন্তু মধ্যপ্রদেশ থেকে। তো এটা কিন্তু একটা স্ট্রাকচারটা তো ফেডারেল, মানে আমার একটা সামগ্রিক কান্ট্রি, আর পশ্চিমবঙ্গটা হচ্ছে সামগ্রিক একটা স্টেট। আমাদের যদি আমাদের ইন্ডিয়াতে ধরো সাপোজ আমার মনে নেই এই মুহূর্তে, হয়তো 28-30টা স্টেট আছে, সেরকম একই রকম আমাদের স্টেটেও কিন্তু 28-30টা ডিস্ট্রিক্ট আছে। তা সব ডিস্ট্রিক্টে তো সবকিছু সম্ভব না। আজকে পুরুলিয়াতে পার ক্যাপিটা ইনকাম আর আমাদের পার ক্যাপিটা ইনকাম তো এক না, কিন্তু তার মানে এই না যে পুরুলিয়ার লোকটাকে তো আমি ডিপ্রাইভ করতে পারি না। তো আমাকে যেখানে যেটা বেশি পাওয়া যায় সেটা সামগ্রিক অর্থে সে অন্য জায়গাগুলোকে তো দিতে হবে। আমার এমন অনেক জিনিস আছে যেটা পুরুলিয়াতে পাওয়া যায়, ঠিক আছে, সেটা আমার প্রশ্ন ওইখানে ছিল না। সেই না, প্রশ্নটা কিন্তু না, আমি ওই ফাইলের না, যে টাকা এখান থেকে ওখানে যাচ্ছে, টাকা কিন্তু এখান থেকে যেমন ওখানে যাচ্ছে, আবার ওখান থেকেও কিন্তু অনেক টাকা কিন্তু এখানে আসছে। তো এটা দেওয়া নেওয়ার সম্পর্ক, এটা মানে এটা রাজনীতি করতে গেলে সব কথা বলতে হয়, কিন্তু আমি যেহেতু রাজনীতি করি না, আমার বলতে দ্বিধা নেই। এই সম্পর্কটা কিন্তু দেওয়া নেওয়ার সম্পর্ক। এটা স্টেট ভার্সেস সেন্ট্রাল যদি বলি একই গল্প, আমি স্টেট ভার্সেস তুমি এডিডিএ বা কর্পোরেশন যদি বলে একই গল্প, এগুলো পুরো আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার। না, তো ওইটাই আমি তোমাকে জানতে চাইছি যে এডিডিএ চেয়ারম্যান হয়ে বা প্রাক্তন এক বছর ধরে ভাইস চেয়ারম্যান করে বুঝে, আজকে তো তুমি একটা জিনিস পরিষ্কার, তোমার কাছে কনসেপ্টটা ক্লিয়ার, যে আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির যে গঠন করা হয়েছিল এবং তার যে ঐতিহ্য, যে লেগেসি ছিল, যে কাজ করার একটা ধরন ছিল, তুমি কোথাও না কোথাও নিজে স্বীকার করছো যে আগেকার পরিস্থিতিও নেই, সেই রাজাও নেই, সেই রাজত্বও নেই, সেই পরিস্থিতিও নেই, সেই জমিনও নেই, সেই ইনকামের সোর্সও নেই। অথচ একটা মানুষের প্রত্যাশা যে এইবার কোনো পলিটিক্যাল লোক আসেনি বা কোনো ধান্দাবাজ লোক আসেনি, এখন একটা স্থানীয় দুর্গাপুরিয়ান এসেছে, সে ব্যবসাটা বোঝে। তুমি তো এটা বলতে পারবে না যে আমি রাজনৈতিক লোক, ভাই আমি তো ব্যবসা বুঝি না, আমি তো ইন্ডাস্ট্রি বুঝি না, আমি তো এন্টারপ্রেনারশিপ বুঝি না। তাহলে যে দায়িত্বটা, গুরু দায়িত্বটা তুমি যে নিয়েছো, তো মানুষকে ডেলিভার করবে, মানে কি ভাবছো, পরিকল্পনাটা কি? আমি চারটে পয়েন্ট তোমার কাছে, আমি তোমার নিশ্চয়ই আমি তোমাকে দেওয়ার জন্যই এসেছি মদনদা। এবার পরিকল্পনা বলতে দেখো, পরিকল্পনা তো যদি পরিকল্পনার কথা বলো, আমি প্রায়োরিটিজ কথা বলি। আমি প্রায়োরিটিজ এখনো আমি
বললাম যে এক একজন চেয়ারম্যান ছিলেন তারা 14 বছর 15 বছর 12 বছর করে ছিলেন, আমি আমার 14টা ওয়ার্কিং ডেজও হয়নি, তো আমি প্রায়োরিটিস তো অনেক পরের ব্যাপার, আমি তো এখন কিছু মানে স্মেল করতেও শিখিনি পারিনি, আমাকে অন্তত 1 বছর তো দিতে হবে একটু মিনিমাম ব্যাপারটুকু বুঝতে। এবার তুমি যদি বলো তা 1 বছর কি আমরা বসে থাকবো, ইটস নট দ্যাট। আমি তোমাকে আমার এই গত 14 দিনে ধরো 12-14 দিনে যেটা আমি ফিল করেছি আমি তোমাকে একটা এক্সপ্রেস করতে পারি যদি তুমি পারমিশন দাও, বলতে দাও। এবার আমার ধরো আমরা কতগুলো জিনিস, আমরা যেমন মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা একটা প্রপোজাল দিয়েছিলাম বেশ কয়েক বছর আগে অ্যাবাউট দ্য বাস টার্মিনাস, তাই তো? এবার ওটা আমারই দেওয়া ছিল 6 বছর আগে। এবার তারপরে আমি নিজে অনেক নিউজ পেপারে, বড় বড় মানে লিডিং নিউজ পেপার, আনন্দবাজার থেকে অনেক পেপারে এটা নিয়ে অনেক মাঝে মাঝে 2-4 বছর পরে পরে মেনলি যখন মাননীয় মুখ্যমন্ত্রী আসেন তার আগে পরে দেখেছি এটা নিয়ে একটা নাড়াচাড়া হয়, তারপরে আবার জেকেছি তোমার আমার মতো লোকই সবাই। তা আমি ঢুকে আমি দুটো জিনিস আমি এটা ঢোকার মানে 1-2 দিনের মাথাতে আমি বললাম আমি ফাইলটা আনতে চাইলাম, ফাইলটা আনি আমি দেখলাম, জানি না এখানে বলা উচিত কিনা, আমি দেখলাম ফাইলটার মধ্যে সেরকম খুব একটা কিছু দেখার মতো কি কাগজ খুব একটা নেই, ওই যে পেপারগুলো আমি পড়েছি সেই পেপারগুলোর কাটিং আছে এবং কিছু ইয়ে আছে, অথচ মুখ্যমন্ত্রী যেটা বলেন সেটাই কিন্তু রেজুলেশন না। এবার সেটা ঠিক আছে, কিন্তু এবার পরবর্তীকালে ওই যে তুমি বললে প্রায়োরিটি সেক্টর যদি বলো, তারপর আমি ওটা দেখতে গিয়ে দেখলাম আমাদের একটা বেসিক ওখানে আমাদের একটা জায়গা লোকেট করা ছিল, মার্ক করা ছিল, তো জায়গাটা ভালো জায়গা, ডিভিসি মোড়ের কাছে ভালো জায়গা, এটা আমার নিজেরও খুব পছন্দ। তা আমরা কিন্তু যে কাজটা মানে আমরা ইনিশিয়েট করেছি এই 10-12 দিনে, সেটা হচ্ছে আমরা ওই কাজটা নিয়ে কিন্তু আমরা ইনিশিয়েট করেছি। দেখো ইটস এ বিগ থিং, দেখো ইনিশিয়েট করলে আজকে বললে আজকে তো হবে না, না ঠিক আছে, ইন্টেনশনটা বোঝা যায়, তো বেসিক হতে গেলেও 4-5 বছরের ধাক্কা আছে মিনিমাম, কারণ ইটস এ হিউজ প্রজেক্ট। এবার কত কোটি টাকা লাগবে কোনো শেষ নেই, শুধু ডিপিআর করতেই নিয়ার অ্যাবাউট 1 কোটি টাকা লাগবে যা শুনলাম। তো এবার সেখানেই ফাইলটা চেপেছিল, তো হোয়াট আই ডিড, আমি তারপরে একদিন আমি বললাম এটা আমি দেখো আমার জ্ঞান বা ক্ষমতা সবই সীমিত, আমি মাননীয় মন্ত্রী প্রদীপ মজুমদার বা আমাদের আমি বাই দ্য বাই ডিএম এর সঙ্গে ডিসকাস করলাম, আমার এইওরা আছেন, তারা আছেন, এই মুহূর্তে সিইও নেই, তার সঙ্গে কথা বলেছি ওভার ফোন, প্লাস আমাদের যে কর্পোরেশনের যিনি চেয়ারপারসন, আমরা সবাইকে নিয়ে আমরা অলরেডি কিন্তু আমি 2টো মিটিং করেছি এবং কাজটা আমরা বেসিক আমাদের লেভেলে যে কাজগুলো আমরা সেই কাজগুলো কিছুটা হলেও এগিয়েছি, মানে প্ল্যান ধরো একটা বেসিক প্ল্যান আমরা ইন দ্য মিন টাইম একজন যারা এরকম এক্সপিরিয়েন্স আছে এরকম একজন আর্কিটেক্ট আমরা ডেকেছিলাম লাস্ট উইকে, ডেকে তার কিছু ফিল নেওয়ার চেষ্টা করেছি যে কিভাবে কি হতে পারে। এটা কি পিপিপি মডেলে হবে? না নট কিচ্ছু, এটা বেসিক ব্যাপার, পিপিপি মডেল তো অনেক দূরে গেল বদনদা, আমরা এটা নিয়ে জাস্ট আমরা ফাইল বার করেছি, আমরা জাস্ট পাতা উল্টাচ্ছি, এটা এখন পিপিপি হবে না, সরকার করবে না, এডিডিএ করবে না, সবাই মিলে করবে না, কাউকে দেবো, এগুলো নিয়ে আলোচনা স্টেজে এখন আমরা যাইনি, ইট টেকস লং টাইম। সরকার আবার তোমার মতো আমি হলে জিজ্ঞেস করতাম আগে, কিন্তু আমার এই কদিনের অভিজ্ঞতাতে আমি এটুকু বুঝেছি যে আমাদের ব্যবসার কাজ, তোমার আমরা যে ব্যবসা করি সেই ব্যবসার কাজ, ব্যক্তিগত কাজ আর সরকারের কাজের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে ওই চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ডিফারেন্সের মতো, ইটস এ হিউজ ডিফারেন্স, এর কোনো মিলই নেই। মানে সরকারি কাজ ইজ মানে অনেক কি বলবো বলো, আর উপরে থাক ওই আলোচনাটা থাক, ইটস ভেরি স্লো প্রসেস এনি হোয়াট এভার ইট ইজ, বাট আবার প্যারালালি এটাও বলবো মানে ডিপেন্ড করে তো অনেক কিছুর উপরে। এই যে আমি বললাম যে আমার 12-14 দিন যে ওয়ার্কিং ডেজ হয়েছে, এই ফাইল কিন্তু আমাদের সেই লোকরাই রেডি করেছে যাদের নিয়ে কিন্তু প্রচুর কমপ্লেন, এবং এত ফাস্ট করেছে, এত মানে অ্যাপ্রিসিয়েবল কাজ করেছে কিছু ব্যাপারে যে আমি বলতে ইয়ে নেই, আমাদের যে ইঞ্জিনিয়াররা যাদের আছে একটা অন্য কাজের জন্য, সেটা আমি তোমাকে বলবো, মানে একদিনের মানে দে ডিড ইট ইন 72 আওয়ার্স, যেটা করতে ওদের 7 বছরও হতো কিনা সন্দেহ, সেটা ওরা 3 দিনের মধ্যে বা ড্রয়িং বা ইয়ে করে রেডি করে সব মানে সার্ভে করে করে তোমার কি বলে ভেটিং করার পরে আমরা যে গভর্নমেন্টের ব্যাটারগুলো কোথাও একটা চার্জ করতে, টার্মটা আমার মনে পড়ছে না, সেখানে চার্জিং পর্যন্ত হয়ে গেছে উইদিন 72 আওয়ার্স। তাই ভেরি প্রাউড অফ দ্যাট। এই লোকগুলোই কাজ করে, এই লোকগুলোই কাজ করে না, কাজ করাতে হয়, ইয়েস রাইট। এবং সেই লোকগুলোকে আমরা তারপরে আমরা তাদেরকে অ্যাপ্রিসিয়েট করলাম ইন প্রেজেন্স অফ অনারেবল মিনিস্টার। আমরা যেদিন আমাদের একটা মিটিং ছিল বললাম যে এটা নিয়ে সেই লোকগুলোকে আমরা যাতে তাদেরও তো একটা মোটিভেশন দরকার, আরে তারা তো শুধু গালাগালি শুনে গেছে, হ্যাঁ। তো বললাম যে
অনেকটা না, অনেক ডিপেন্ড করে, এটা ধরো একটা তোমার মানে একটা পুরনো একটা প্রতিশ্রুতি বা তোমার একটা দাবি, সেটা একটা পূরণের একটা প্রচেষ্টা। আমি আবার ওই বৈতাল যেরকম বারবার ডালে চলে যায়, সেই রকম আমি আবার যাচ্ছি যে এডিডিএ চেয়ারম্যান হিসাবে তোমার যে ক্ষমতা বা তোমার যে কাজ, তার যে ফান্ডিং, তার যে পাওয়ার, তার যে পারমিশন, তার যে কোঅপারেশন, তার যে সরকারের সঙ্গে কোঅর্ডিনেশন, লোকাল বডিদের সঙ্গে কোঅর্ডিনেশন, এই জায়গাগুলো মানে আমরা যেহেতু এডিডি এর কাজ একটা সময় দেখেছি, আমরা এই অম্বুজা নগরীতে যেখানে বসে আছি সেটা এডিডি এর কাজই একটা দেখেছি। অনেক ত্রুটি আছে, অনেক সোয়ারেজের প্রবলেম আছে, কিন্তু একটা কাজ তো হয়েছে। কিন্তু তারপরেও আমরা দেখেছি যে একটা যেটাকে উন্নয়নের লাইফলাইন বলা হতো সেটা প্রায় মৃতপ্রায়। মানে আমরা শুধু দেখেছি যে ওইটাতে কোথাও একটা শ্মশান হয়ে যাচ্ছে, কোথাও একটা কবরস্থান হয়ে যাচ্ছে। এটাও আবার ফলো করে বলছে যে কবরস্থান করে দিলাম, কটা শ্মশান করে দিলাম, কত জায়গায় মানে একটা রিগ রোড হওয়ার কথা ছিল, হয়নি। এইটাতে এডিডিআর যে একটা ভূমিকা ছিল ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে, তার কোনো কিছু আমরা পাইনি। মানে কোনো একজন স্বামীজি এলেন, তাকে 5টা গাড়ি দিয়ে দেওয়া হলো, এইরকম একটা অনেক অভিযোগের কথা শুনলাম, কিন্তু ডেভেলপমেন্টের কাজটা আটকে গেছিল। তোমার আমি জানতে চাইছি যে ওইটা সত্যি সত্যি আটকে গেছিল না, প্রাক্তন চেয়ারম্যানের কাছে ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছিল, না আদৌ দুর্গাপুরে এই ক্ষমতাটা আছে কিনা, আমি এইটা জানতে চাইছি খুব খোলসা করে। না দেখো, এটা মানে আগে কি হয়েছে মদন দা আমি জানি না, তবে এটা আমি জানি যে আমি আন্তরিকভাবে করার চেষ্টা করব একদম, এবং আমি অলরেডি চেষ্টা করছি। তার ফান্ড জোগাড় হয়ে যাবে? দেখো সেটা ডিপেন্ড করবে। দেখো সরকারের কাছে ফান্ড, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ফান্ড। আমরা প্ল্যান করতে পারি, মানে আমি তোমার চোখে রিসোর্স এটা কি জমি বাদ দিলে না, জমি বাদ দিয়ে সেরকম কোনো রিসার্চ এই মুহূর্তে আমার কাছে সেরকম খুব একটা জানা নেই। সেরকম খুব একটা জানা নেই। তাহলে কি করে কাজ হবে? হ্যাঁ, সে আমাদের সরকারের কাছে হাত তো পাততে হবে। এবার মানে ব্যাপার কি জানো তো, আমি একটা জিনিস, এই যে 12-14 দিনে সবাই আসছে আমাকে ফেলিসিটেট করতে আসছে, ফুল নিয়ে চাদনের সঙ্গে একটা করে, আমি দেখছি সবাই একটা করে কাগজ নিয়ে আসছে, অ্যাপ্লিকেশন, যে দাদা আমাদের এই চাতালটা একটু করে দিতে হবে, আমার এই রংটা একটু করে দিতে হবে, আমার এই বিল্ডিং পাঁচিলটা ভেঙে গেছে একটু করে দিতে হবে, দিস অ্যান্ড দ্যাট। এবং আমি সবাইকে হাত জোর করে বলেছি, এবং তোমার চ্যানেল থেকে আমি আবার বলতে চাই, এই সব কাজ কিন্তু এডিডি এর ডেফিনেটলি কাজ, কিন্তু আমি বলবো না এগুলোকে আমি ইগনোর করবো বা নেগলেক্ট করবো, বাট দিস ইজ নট আওয়ার প্রাইমারি জব, এগুলো আমাদের সেকেন্ডারি জব। আমাকে ওই তুমি যে বললে ডেভেলপমেন্টের কথা, আমি ডেভেলপমেন্টের চিন্তা নিয়েই দাদা করবো। আমি যদি পারি, চেষ্টা করি, থাকবো। আমি আবারও তোমাকে অনস্ক্রিন বলছি, যখন দেখবো, যদি মনে করি যে আই এম ওয়েস্টিং মাই টাইম, যে আমি কিন্তু কনফিডেন্ট যে আমি পারবো, আর আমি যদি মনে করি যে আমি পারছি না, মানে আই এম ইনক্যাপেবল বা আমি পারছি না, আমি আমার ব্যবসা প্র্যাকটিক্যালি ফেলে এসেছি, এবং আমি খুব মানে চিন্তাতে আছি, অ্যাজ বিকজ মানে যেখানে আমি 24 ঘন্টা সময় দিতাম, সেখানে আমি এখন মানে অনেস্টলি বলছি আমি 24 মিনিট সময় দিতে পারছি না। আমি তো আমি যা করছি দুর্গাপুরের জন্য, আসানসোলের জন্য চিন্তা করে করছি, আমাদের রিজিয়নের জন্য। তো আমি যদি দেখি যে আমি পারবো না বা আমার দ্বারা হবে না, আমি বিশ্বাস করো আমি 72 ঘন্টার বেশি সময় নেবো না দাদা চিন্তা করে করতে। তবে আমার মনে হচ্ছে না পারার কিছু কারণ নেই, অ্যান্ড ইটস ট্রু প্রাইমারি, আমি কনফিডেন্ট আমি পারবো। কিন্তু মানুষের এক্সপেকটেশনটা হচ্ছে অতি মারাত্মক, মানে আজকের দিনেই এখান থেকে আমেরিকার প্লেন চালু করতে হবে, আমার পাশের বাড়ির জঙ্গলটা কেন পরিষ্কার হচ্ছে না বাপ্পাদা, আজকে দাদা ড্রেনটা তো কোনোদিনই সেই বানিয়েছিল, অর্ধেক বানিয়ে ছেড়ে গেছে, লাইটটা কেন, মানে মানে আমরা যেমন মানুষ না, আমরা হয়ে গেছি দাদা, মানে বুঝি না কোনটা কর্পোরেশনের কাজ, কোনটা এডিডি এর কাজ, কোনটা স্টেট গভর্নমেন্টের কাজ, কোনটা পঞ্চায়েতে, আমরা কেউ কিছু বুঝি না। প্রবলেম মানে প্রবলেম আর কি। তো এনক্রোচমেন্ট আমাদের একটা বড় প্রবলেম, তুমি করবে কি করবে না কোশ্চেন আমি জানি না। এনক্রোচমেন্টের উপরে আসবো, আমি কয়েকটা বেসিক জিনিসগুলো তোমার কাছে জেনে নিই। একটা আমার প্রশ্ন ছিল যে এডিডি এর অ্যাজ এ হোল, মানে এডিডি এর ইন্টিগ্রিটি বা এডিডি এর অস্তিত্বের উপরেই আমার একটা বড় প্রশ্ন ছিল, সেটাও আমি আবার না জবাব পরিষ্কার করে দিচ্ছি, পুরো পেলাম না, এই জন্য পেলাম না যে এডিডি এর
আজকে কাজটা যেটার আমরাও আমাদেরও জন্ম এখানে, আমরাও এখানেই মানুষ হয়েছি, আমরাও এডিডি এর কাজ এখানে দেখেছি, আমরাও 15 বছর ধরে এডিডি এর কাজ দেখছি। এডিডি এর কাজটা কি আজকের ডেটে, এটাই আমার কাছে পরিষ্কার নয়। আমি এটা তোমার কাছে জানতে চাই। আমি পরিষ্কার করি বলতে ডেফিনেটলি এডিডি কি কাজ, আমি তোমাদের কাজটা কি, এডিডি এর কাজ হওয়া উচিত। হ্যাঁ কি আছে আমি এখনো বুঝে উঠতে পারি। আমি জানতে চাই আমাদের রিজনের ডেভেলপমেন্ট। এবং তুমি ডু বিলিভ আমি এটা আমি চেয়ারম্যান হওয়ার 2 দিন পরে আমি বুঝতে পারলাম এডিডি, তুমি নো দ্য এরিয়া অফ এডিডি। ইয়েস আমি জানি তো, তোমার ওই তোমার ঝাড়খণ্ডের বর্ডার থেকে শুরু করে তোমার এইখানে পানাগড় মিলিটারি বেস পার। হ্যাঁ তাহলে আমারও সেই রকমের ধারণা ছিল। ইটস নট দ্যাট, ইটস বিয়ন্ড দ্যাট। আমাদের এরিয়া তোমার আমাদের ডিস্ট্রিক্টে 5টা কনস্টিটিউয়েন্সি অ্যাসেম্বলি, আমরা সেই হিসাবে 7টা কনস্টিটিউয়েন্সি খুব ভুল না হলে আমরা কভার করি। মানে ইয়েস গলসি অ্যান্ড হাউসগ্রাম বোথ প্রবলেম, মানে আমরা গলসি পর্যন্ত আমাদের টেরিটরি। ইয়েস এবার তুমি বুঝতে পারছো এইবার তাহলে বলো তো যে গলসি আজ পর্যন্ত কি করেছে? করেছে আমি সেইখানটাই জিজ্ঞেস করে জানতে পারলাম গলসি থানায় এডিডি এর করা। তুমি যদি বলো কি করেছে, আমি তোমাকে যেটা তুমি চোখে দেখা তোমার দরকারের জিনিস আমি সেটা গলসি থানাটা এডিডি এর করা। আমি জিজ্ঞেস করে একজনকে আমি জিজ্ঞেস করলাম যে আমাকে যখন বলা হলো এটা, আমি যে বললো স্যার এই থানাটাই তো আমাদের হসপিটালটা বিয়েতে আমাদের ইয়ে করা। হ্যাঁ আমাকে আমাদের সিকিউরিটি আমি তো জানতাম না। তো এই তো বললাম আমাদের জ্ঞানও তো পরিমিত, তোমার আমার সবারই জ্ঞান পরিমিত। তো এডিডিএ আমি বলছি এডিডি এর ইয়ে হচ্ছে ডেভেলপমেন্ট। এডিডি এর কাজ হচ্ছে টোটাল ব্যাপারটা একটা ইন্ডাস্ট্রি, দুর্গাপুর আসানসোল হচ্ছে একটা রুর অফ বেঙ্গল বা ইন্ডিয়া যাই বলো কেন, তো সেই হিসাবে সেই সাপোর্টটা আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্টের দেওয়ার কথা হিসাব মতো। দেখো এবার অনেক কিছুর উপর ডিপেন্ড করে, মানে সোসাইটি পাল্টে গেছে, রেজিম পাল্টে গেছে, পরিস্থিতি পাল্টে গেছে, ইন্ডাস্ট্রির ক্যারেক্টার পাল্টে গেছে, লাইসেন্সিং নেচার পাল্টে গেছে। তো সেই ভাবে কিন্তু সবকিছু আমাদের কিন্তু সংস্থাতে এডিডিতে কিন্তু পাল্টাই। একটা প্রশ্নে এটাকে শেষ করব, কারণ আমার অনেকগুলো প্রশ্ন আছে। একটা শেষ আজকে আমার সময় আছে। না না আমি প্রাণ খুলে কথা বলবো। পিসিআর কে বলা আছে সময়টা, আমি তো বলছি আমিও প্রাণ খুলে কথা বলবো, কোনো অসুবিধা নেই, তো লুকাচ্ছি না। একটা লাইনে জানা আছে যে এডিডি এর, আমি আবার সেই জায়গাটাতে বলছি যে তোমাকে যখন দায়িত্ব দেওয়া হয়েছে, তুমি যখন দায়িত্ব নিয়েছো, যারা দিয়েছে তারা তোমাকে জানে, আর তুমি যখন নিয়েছো গোটা ব্যথাটা বুঝে নিয়েছো। কেন তুমি বলতে পারবে না যে আমি ইনোসেন্ট নই, তুমি ভাইস চেয়ারম্যান ছিলে, তুমি জানো যে তোমার কি করণীয়। এইটাতে যদি রাজনৈতিক ইচ্ছা শক্তি না থাকে আর রাজনৈতিক সরকারের যদি সহযোগিতা না থাকে, মূল যেটা হচ্ছে অর্থ একটা হচ্ছে তোমাকে উপার্জন করতে হবে, আর যেটা হচ্ছে বিক্রি করার জমি বা ডেভেলপমেন্ট করার জন্য যে অ্যালটমেন্ট গুলো আছে তার ক্ষমতা যদি তোমার কাছে থাকে, তুমি ভালো মন্দ বিচার করে দিয়ে তার একটা ইয়ে লাগিয়ে একটা আর্নিং করতে পারো, অথবা সরকারকে প্রজেক্টগুলো দেবে, সেই প্রজেক্টের উপরে ফান্ডিং গুলো হবে, তুমি কাজগুলো করবে। যেহেতু তোমার সম্পর্কে বলা যেতে পারে যে সাইয়া ভয় কোতওয়াল আবডার কাহেকা, সিএম তোমাকে জেনে শুনে এটা দিয়েছেন। ন্যাচারালি এই সহযোগিতাটা দুর্গাপুরবাসী বিশ্বাস করে যে তুমি পাবে সরকারের কাছ থেকে এবং ডেভেলপমেন্টের কাজগুলো হবে, সেটা ধরে নিয়ে আমার নেক্সট প্রশ্নে আমি আসছি। ডেভেলপমেন্টের আরেকটা পার্ট, যদি এডিডি এর ভূমিকার কথা ছিল, তো এক সময় এডিডিএ কিন্তু রাস্তাঘাটের সাথে সাথে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের একটা অনেক বড় ভূমিকা পালন করেছিল। সে আজকে আশেপাশে যতগুলো ইন্ডাস্ট্রিয়াল জোন তৈরি হয়েছে, সে যা কিছু ভালো হয়েছে বা খারাপ হয়েছে সিপিএম এর জামানায় হয়েছে, এটা তো তুমি স্বীকার করবে যে আঙ্গদপুর হয়েছে, হেতেডোবা হয়েছে, বাসকোপা হয়েছে, বা জামুরিয়া হয়েছে, বা যে যে শিল্প তালুক হয়েছে সেইগুলো কিন্তু সিপিএম এর জামানাতে হয়েছে। আজকে এই 14 বছরে কি হয়েছে তোমার থেকে ভালো কেউ জানে না, কেন তুমি বণিক সভার সভাপতি ছিলে। আমার বক্তব্য হচ্ছে যে এই ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যদি এই অঞ্চলে তো সবকিছু আছে, যদি কেউ করতে চায় তাহলে এডিডিএতে একটা সময়, মানে আমি তো গুজরাটে 20-25 বছর ছিলাম, তা আমি জানি সিঙ্গেল উইন্ডো একটা সিস্টেম
ছিল যে একটা মানুষ যদি বলে যে আমি লগ্নি করব, তাহলে রাজনৈতিক কনসেনসাস নিয়ে অল পলিটিক্যাল পার্টির লোকেরা সহযোগিতা করবে, আর একটা ইন্ডাস্ট্রিয়ালিস্ট আসবে, সে একটা সিঙ্গেল উইন্ডোতে একটা পরিষেবা পাবে। তো তার জন্য তো তোমাকে এই যে যারা স্বরাজের সংস্থাগুলো আছে তাদের মধ্যে একটা কোঅর্ডিনেশন করতে হবে। তেমনি তোমার হচ্ছে এডিডিএ, ডিএমসি, জেলা পরিষদ, তারপরে যে ডিএম অফিস, এগুলো দিয়ে সিঙ্গেল উইন্ডো সিস্টেম যদি কেউ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বা লগ্নি করতে চায়, তাহলে সে পরিষেবা পাবে কি পাবে না, বা এইরকম কোনো পরিকল্পনা আছে কি নেই, এটা তোমার কাছে জানতে চাই। আমি তোমাকে বলি ডেফিনেটলি পরিকল্পনা আছে। আগে কি ছিল জানি না, আমি বললাম যে আমার তো সবে এখনই 14 দিন দাদা, বড় বড় কথা আমি বলবো না, কিন্তু এই 14 দিনে আমি ধরো আমরা অলরেডি দুটো তিনটে মানে স্পেশালি আমরা ধরো দুর্গাপুরের নিয়ে মানে দেখো এডিডির আর একটা ব্যাপার হচ্ছে এডিডির ম্যাক্সিমাম রোল কিন্তু দুর্গাপুরে। এটা শুনতে খারাপ লাগবে, এটা হচ্ছে বাস্তব কথা। দুর্গাপুরেও কিছু রোল নেই। কি রোল আছে বলো? দুর্গাপুরে তুমি বলো না কি রোল আছে। রোল মানে বলো দুর্গাপুরে কি রোল আছে? দুর্গাপুরে এডিডির কি ভূমিকা আছে? এডিডির ভূমিকা বলতে এডিডির যা জমি, যা ইন্ডাস্ট্রি, যা প্রপার্টি বেঁচে চলে গেছে, এখন কি আছে? তাও যা মানে যা আছে দুর্গাপুরে, আসানসোলে ধরো কোনো সেরকম কিছুই নেই সেই হিসাবে, মানে প্রেজেন্স অফ এডিডিএ ম্যাক্সিমাম ইন দুর্গাপুর, আমি এটাই বলতে চাইছি। তো এবার যেটা যে কথাটা বলতে যাচ্ছিলাম, তুমি এটা গুলিয়ে গেলাম আর কি আলোচনা করছিলাম আমরা। তুমি যে বললে এটা সিঙ্গেল উইন্ডো, না সিঙ্গেল উইন্ডো, রাইট, সিঙ্গেল উইন্ডো। তো আমরা অলরেডি সব ডিপার্টমেন্ট নিয়ে আমরা অলরেডি এই 14 দিনের মধ্যে আমি দুটো মিটিং করেছি নিজে পার্সোনাল ইনিশিয়েটিভ নিয়ে, যাতে মন্ত্রী থেকে শুরু করে এসডিও থেকে শুরু করে এডিএম থেকে শুরু করে, ডিএম অনলাইন ছিলেন বা ওনাকে জানানো হয়েছে, ওনার অন্য থাকার জন্য উনি আসতে পারেন ইয়েতেই, কিন্তু ওনার এডিএমরা ছিলেন, মানে ফরেস্ট, ফায়ার, পুলিশ, সেই ডিসিপ্লিন সবাই, এভরিওয়ান, সবাই, ল্যান্ড, সবাইকে নিয়ে আমরা কিন্তু অলরেডি দুটো মিটিং করেছি। এটা এবার তুমি যেটা বললে সদিচ্ছার উপরে আমার কোনো প্রশ্ন নেই। এবার ব্যাপার হচ্ছে ওয়ান উইন্ডো, ব্যাপারটা তো একটা প্রিন্সিপালের ব্যাপার। এটা না এইটা যদি তুমি না হয়, হবে না, না তো হবে না। আজকে একটা মানুষ এত বড় ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি হয়েছে পানাগড়ে, শোনো, অলরেডি রেডি হয়ে গেছে ইনফ্রাস্ট্রাকচার। একটা মানুষ লগ্নি করতে আসলে সে আজকে ধরো একটা রিয়েল এস্টেট, এই যে তোমার এয়ারপোর্টে অনেকগুলো প্রজেক্ট আটকে আছে, কেন আটকে আছে? কারণ হচ্ছে যে পারমিশনের একটা ব্যাপার থাকে। আমার বক্তব্য হচ্ছে যে একটা মানুষ কোটি কোটি টাকা তোমার এলাকাতে যদি লগ্নি করতে চায়, তাহলে সে কোথায় যাবে? এডিডিতে যাবে। তো এডিডি কি প্রজেক্ট আটকে আছে দাদা আমার জানা নেই, থাকলে একটু বললো আমাকে, আমার কাছে পাঠিয়ে। ধরো এই যে মাঝখানে একটা ফতোয়া তোমাদের এডিডি থেকে জারি করে দেওয়া হলো যে কি নাম হচ্ছে যে কেউ যদি রিয়েল এস্টেট করে তাকে এডিডিএ পারমিশন নিতে হবে, যদি না নেয় তাহলে ওটা অবৈধ। এতে 6 মাস রিয়েল এস্টেটটা ধসে গেছিল এখানে। আমি তোমাকে বলছি সেটা যদি কেউ, আমি বলি শোনো তোমাকে দাদা, আমি তো দেখো সেটা যদি কেউ আইন মেনে, তার অজ্ঞতা, সেটা অজ্ঞতা আমি বলবো না, এটা মানে কিছুটা ইচ্ছাকৃত, যদি তারা না মানে এবং তাদের তো সেটা ঠিক টাইম মতো করে দেওয়া আছে। দেখো এডিডি তো ওটা তো এডিডি এর মধ্যে পড়ে, এডিডি এলাকাতে তুমি করলে তোমাকে তো একটা ইয়ে তো করতেই হবে, সেটা তারা তো জানতো। আমি বড় বড় ছোট লাস্টের দিকে আসবো, আমি বড় বড় জিনিস বলো না। এই যে আমার একটা প্রশ্ন ছিল যে একটা মানুষ যদি লগ্নি করতে চায়, ওয়ান উইন্ডো সিস্টেম, এটা তুমি কার সঙ্গে কথা বলবে না বলবে, কার সঙ্গে ডিস্ট্রিক্ট লেভেলে ব্যাপারটা কি করবে সেটা তোমার প্রবলেম। একটা মানুষ যদি উন্নয়নের একটা জায়গাতে একটা সংস্থা আছে, তাহলে সেইখানে যদি একটা মানুষ লগ্নি যদি করতে চায়, সে যদি তোমার কাছে আসে, সে সিঙ্গেল উইন্ডো সমস্ত পরিষেবা পাবে কিনা আমি এটা অনলাইন তোমার কাছে জানতে চাই। কারণ হচ্ছে তার ক্ষমতা নেই দুয়ারে দুয়ারে গিয়ে সে এইটা মানে এত এক্সটোরশন আর সিন্ডিকেটের যন্ত্রণা ভোগ করবে, এইটা আমি তোমার কাছে জানি না। লাইসেন্সের সঙ্গে সব সিন্ডিকেট, আমি তোমাকে বলছি যদি কোনো টেকনিক্যাল অসুবিধা, দেখো আমি তো টেকনিক্যালিটিসটা বুঝি না, যদি টেকনিক্যালিটিস অসুবিধা না থাকে, ডিস্ট্রিক্ট লেভেলের ওয়ান উইন্ডো, যার মধ্যে ধরো ল্যান্ডও থাকবে, অ্যাডমিনিস্ট্রেটর থাকবে, আমি ডিএম এর সঙ্গে কথা বলে আমি তোমাকে কথা বলছি বাই আগস্ট লেটেস্ট আমরা করে দেবো। মানে একটা ডিস্ট্রিক্ট লেভেল মানুষ তো বোঝে না। আমরা তাহলে একটা দুটো জিনিস আমরা আসছি, একটা হচ্ছে তোমার এতক্ষণ বকাবকি করার পরে যেটা জানতে পারলাম, একটা যে এডিডিএ যেটা আগে মাথায় মাখবো না খাবো, এটা কি কাজ ছিল 14 বছর আমি দেখিনি।
এখন তোমার আসার পরে এটা আশা হতে পারে যে হ্যাঁ রাজ্য সরকারের সঙ্গে কোঅর্ডিনেশন করে যে ফান্ডগুলো এনে বা যে প্রজেক্টগুলো ডেভেলপমেন্ট আমি করতে চাই সেইগুলো করতে বিশ্বাস মানুষ এখন এইটুকুনি করতে পারে যেহেতু কবি দত্ত চেয়ারম্যান আছে, কারণ হি ইজ এ নন পলিটিক্যাল লোক, যেটা উনি দাবি করছেন, এবং ওনার একটা সৎ উদ্দেশ্য আছে যে আমি একটা এই শহরটাকে বা আসানসোলটাকে ডেভেলপ করার জন্যই আসা। আর সেকেন্ড হচ্ছে যে যদি স্বপ্রণীত ভাবে কেউ মনে করে যে আমি এখানে অ্যাম্বিয়েন্স শেষ হয়ে গেছে, লোকে বলছে সিন্ডিকেট রাজ চলছে, বলছে এক্সটোরশন চলছে, বলছে তোলাবাজি ছাড়া কিছু হয় না বলছে, সেই জায়গাতে একটা আশার আলো হচ্ছে যে এডিডিএ তে কবি দত্ত এসছে, যে বণিক সভা করে এসছে, যে নিজে লগ্নি করেছে, যে ব্যথাটা প্রসব পীড়াটা বুঝে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে বা ইনভেস্টমেন্টের, তার কাছে গেলে আমি কোঅর্ডিনেশন তো পাবোই, সিঙ্গেল উইন্ডো পরিষেবা পাবো। এই দুটো এতক্ষণ যদি তুমি হ্যাঁ বলো তাহলে আমি তৃতীয় প্রশ্ন। আমি তো হ্যাঁ বলছি তো দাদা, কিন্তু এবার কথা হচ্ছে মানুষকে তো আসতে হবে। ভার্চুয়ালি যদি বলে যায় যে আমার একটা সিঙ্গেল উইন্ডো চাই, আমি তো বলি মানুষ, আমার এক্সপিরিয়েন্স দাদা, আমি তোমাকে দেখো ভাইস চেয়ারম্যান হিসেবে আমার ক্ষমতা ছিল না, কিন্তু আমি তো নিজে থেকে কিছু ইউটিলাইজ করতে পারতাম। আমি তোমাদের এখানে বলে গেছি, আবার আমাকে আমি চেম্বার অফ কমার্স হিসাবে প্রেসিডেন্ট চেয়ারম্যান হিসাবে আমি যে কোনো জায়গায় গিয়ে বলতাম ভাই তোমাদের কোনো প্রবলেম থাকলে এসো, কিন্তু আমার অভিজ্ঞতা, আমি রিপিট করছি, আমি এখানে বলে গেছি তোমাদের, আমার অভিজ্ঞতা হচ্ছে 2% লোক আসেনি, তারা সেই পুরনো হ্যাবিট, কি হ্যাবিট আর আমি রিপিট করতে চাই না, সেই পুরনো হ্যাবিট নিয়েই যে কাজটা, এমন না 2% যারা এসছে তাদের কিন্তু কোনো উপরে টেবিলের নিচে উপরে কোথাও কোনো যেতে হয়নি, তাদের কাজ কিন্তু যে কাজ ধরো 2 বছর 6 বছর 8 বছর আটকে ছিল, আমরা কিন্তু করে দিয়েছি মেরে কেটে 1 মাস, কোনোটা 2 দিনে, যারা যারা এসছে। কিন্তু আমি বলছি 2%-এর বিশ্বাস, কিন্তু আমি তাদেরকে দেখেছি আসতে, তা আমি জানি তারা কাজ করিয়েছে, সেই স্বভাবসিদ্ধ ভঙ্গি এবং উইথ দ্যাট কনসেপ্ট যে বাপ্পাদা আজ আছে কাল থাকবে না, আমার তো এখানে এসে সেই কাজ করাতে হবে, এই মানসিকতাটাও তো চেঞ্জ করতে হবে, যে আমরা তো হ্যাবিচুয়েটেড হয়ে গেছি ওইভাবে কাজ করাতে, আমরা এই আমাদের নিজেদের কলিগ, এই যে বললাম তো আমি নিজে তোমার যে কলিগগুলোর নামে আমাদের বলি, যে কলিগগুলোর নামে আমরা বাইরে বদনাম করি, আমরা তাদেরকে আমি অ্যাপ্রিসিয়েশন লেটার দিয়েছি, তারা আমাকে 72 ঘন্টার মধ্যে যে কাজটা করে দিয়েছে, আমি নিজে 1 মাসের মধ্যে আমার এই ঘরটাকে, যেটা কি নাম হচ্ছে যে কমার্শিয়াল করতে চেয়েছিলাম, 1 মাসের মধ্যে আমি কাউকে না বলে তোমাকে বলে আমি পেয়েছি, এটা অস্বীকার করতে আমার কোনো ইয়ে নেই। আমার একটা তৃতীয় প্রশ্ন ছিল, তুমি যেটা বলছো এটা রাদার প্রশ্নের সাথে সাথে একটু সাজেশন, নিশ্চয়ই বলো না, যেহেতু আমার একটু অভিজ্ঞতা আছে এটার জন্য আমি এটা ক্লেম করি যে আমার একটু অভিজ্ঞতা আছে, তাই জন্য তোমার সঙ্গে সেই অধিকারটা আছে বলে বলতে পারছি। নিশ্চয়ই মদন দা, যে ধরো এডিডি এর কাজ যদি উন্নয়ন হয়, তো উন্নয়নটা তো শুধু সরকারের মাথায় ঠেলে দিলে হবে না, আজকে এটাকে একটা অ্যাম্বিয়েন্স তৈরি করতে হবে, যে যারা, যেটা তুমি প্রত্যেকটা মিটিংয়ে বলো যে আপনি শুধু সমালোচনা করছেন অথচ আপনি কিছু করছেন না, আপনি আপনার ছেলেকে, আপনি সরকারি গাড়িতে চেপে, আপনি সরকারি প্রোগ্রাম স্কুলে যাচ্ছেন, সরকারি স্কুলের কথা বলার জন্য কিন্তু নিজের ছেলেটাকে সেই গাড়িতে ডিএভিতে নামিয়ে এসছেন, এইরকম একটা ব্যাপার। তো আপনি আপনার ছেলেকে ব্যাঙ্গালোর পাঠাবেন, আপনি ছেলেকে গুজরাট পাঠাবেন, আর এইখানে আপনি বলবেন যে দুর্গাপুরে কিছু হচ্ছে না, এটা তো হবে না, দুর্গাপুরে আপনাকে লগ্নি করতে হবে। সেম কথা যেটা হচ্ছে যে তুমি এটা তো মানবে যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যেটা হচ্ছে তার বাই লজ একটা মানে শর্ত হচ্ছে যে তোমাকে একটা মানে প্রফিটের অ্যামাউন্টের সিএসআর করতে হবে, সিএসআর করতে হবে, অবশ্যই এটা তোমাকে করতেই হবে। আজকে যদি এডিডি এর সীমানা যদি গোলসি থেকে ধরো ওই যে দামোদর নদী পর্যন্ত যদি থাকে, ঝাড়খণ্ডের বর্ডার পর্যন্ত থাকে, তাহলে আমি শুধু কারখানার কথা বলছি না, প্রত্যেকটা ব্যবসাতে তার লাভাংশের 1% যদি মানুষ সিএসআর এ খরচা করে, তাহলে কিন্তু শহরটাকে আরো সুন্দর করা যায়, এবং দায়িত্ব নেওয়া, অ্যাডাপ্ট করা, এই যে সিস্টেমটা, এটা কেউ আজ পর্যন্ত চাইনি। মানে আমি তোমাকে দেখে আমার সবথেকে ভালো প্রথমবার লেগেছিল যখন আমি
গুজরাটে ছিলাম তখন ওই সেবাটা, কার সেবাটা দেখতাম, এটা দেখেছি। কিন্তু এই ক্লাবের ছেলেদেরকে নিয়ে যাদেরকে ঝান্ডা পাওয়ানো হতো তাদেরকে দিয়ে তুমি যখন রোগী কল্যাণের চেয়ারম্যান হওয়ার পরে যখন এটা পরিষ্কার করাতে শুরু করলে, কি নাম হচ্ছে হসপিটাল, তখন ওইটা আমার কাছে একটা নতুন ব্যাপার দুর্গাপুরে মনে হয়েছিল, আমি তোমাকে অ্যাপ্রিসিয়েট করেছিলাম। তাহলে বিং এডিডিএ চেয়ারম্যান যারা এতদিন এখানে করে খাচ্ছে বা যেখানে এরা ইনভেস্ট করেছে, এইটা কি এইবারে দুদিক থেকে, একটা হচ্ছে যে একটা অ্যাপিল, একটা কি নাম হচ্ছে অ্যাম্বিয়েন্স, একটা আবেদন যে ভাই আপনারা এই কাজগুলো বা এই শহরের জন্য এখানে হোক, আসানসোলে হোক, যে যেখানে করছে একটু এগিয়ে আসুন, একটু এগিয়ে আসুন। আর যদি এগিয়ে না আসে তাহলে এটা একটা এডিডিএ পারমিশনের সময় বা ডিএমসির পারমিশনের সময় যে আপনি কারখানা করতে যাচ্ছেন, আপনি রিয়েল এস্টেট করতে যাচ্ছেন, আপনি অমুক লাইসেন্স নিতে যাচ্ছেন, আপনি অমুক পলিউশন দিতে যাচ্ছেন, এইটা আপনাকে কিন্তু একটা কমিটমেন্ট করতে হবে সিএসআর এর কাজ। একদম এইটা বাধ্যতামূলক হয়তো করা যায় না দাদা, আইনটা আমি জানি না হয়তো, কিন্তু বোধহয় করা যায় না। কিন্তু সিএসআর এর আমরা কিন্তু সবাইকে, তুমি এই পয়েন্টটা আমরা অলরেডি আমি এটা নিয়ে একটা আলোচনা করেছি, আমরা হয়তো ফোর্স করতে পারি না, কিন্তু দেখো আমরা সে যেখান থেকে মানবে না কেউ, আজকে যারা মানলে মানাতে হবে, পরিষ্কার কথা। তোমাকে আমি কেন বলি, তোমাকে যেহেতু তুমি সরকারি অফিসার নেই, না তুমি, আমি তোমাকে বলছি যদি না মানে তার অনেক রাস্তা আছে, যে সেটা সব কথা তো এখানে বলা, স্ক্রিনে বলা যায় না দাদা। তো আমি আশা করব তারা আমাদের সঙ্গে সহযোগিতা করবেন, এবং তোমার পয়েন্ট ইজ ভেরি মাচ রাইট। এটা আমি অলরেডি আমাদের ইয়ের মধ্যে দিচ্ছি, আমরা আলোচনা করছি ওই মানে অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছে এসডিও, আমি অলরেডি তাদের সঙ্গে আলোচনা, এবং তারা যে একেবারে করে না তা না, কিন্তু আরো বেশি করা উচিত। আর একটা কথা বলবো দাদা তোমাকে, এই হিসাবে সিএসআর এর ছাড়াও আমরা যারা দুর্গাপুর থেকে পেয়েছি তাদের থেকে কিন্তু আমি খুব এক্সপেক্ট করছি, যারা দুর্গাপুর থেকে শুধু এখান থেকে, ওই যে তুমি বললে এখান থেকে নিয়ে গিয়ে অন্য জায়গায়, আমার কাছে প্রমাণ আছে, এখানে স্পঞ্জ আয়রন করেছে, তারপরে হচ্ছে বিলেট কারখানা, টিএমটি কারখানা গিয়ে পাশের রাজ্যে করেছে, এখানে পলিউশন দিয়েছে, ইন্টিগ্রেটেড প্ল্যান্ট বাইরে দিয়েছে, তুমি আমরা বললাম এদেরকে বাধ্য না করতে তো হবে না, একদম। এবং আমরা তাদের থেকে দেখো প্রথমেই তো আর ইয়ে করা যায় না, আমরা তাদের থেকে একটা হোল হার্টেড অ্যাপিল, আমি ধরো তোমার এখান দিয়ে অ্যাপিলটা শুরু করলাম, যে তাদের নিজেদের থেকে এগিয়ে আসা উচিত, যে যেরকম ভাবে পারে, কেউ মনিটরিলি পারে, কেউ সাজেশন দিয়ে পারে, সবার অবস্থা তো সবসময় একরকম থাকে, নানা রকম থাকে না, যে যেরকম কেউ প্ল্যান দিয়ে পারে, পারে কেউ। আমার বক্তব্য একটাই, প্লিজ কেউ পিছিয়ে যাবেন না, অ্যাভয়েড করবেন না পার। দেখুন আবারও বলছি, যেমন আমি তোমাকে বলছি একটা, ইভেন আমার খুব ইচ্ছা আমি একটা ছোট কোর কমিটি করব, যারা দুর্গাপুরকে, সাপোজ আমি তোমাকে দু একজনের নাম করে বলছি তোমাকে, ধরো অরুণাংশু গাঙ্গুলি, সত্যজিৎ বোস, বিমল পাটোয়ারি, পার্থ পবি, মন্টু, there are few people যারা দুর্গাপুরকে, আমি তাদেরকে নিয়ে আই লাইক টু মেক এ ওয়ান কমিটি যারা গাইড করবে আমাদেরকে, যে কোঅর্ডিনেশন গাইড, অ্যাটলিস্ট পয়সা করে পরের গল্প হবে না একদম। আমি হসপিটাল করতে গিয়ে দেখেছি যে দেখো ইচ্ছা থাকলে 100 চিন্তা করলে এক হলো হয়তো, তাই তো লেটস হ্যাভ এ ট্রাই, অ্যাটলিস্ট ওই যে আমি বললাম ইনিশিয়েটিভটা নিয়েছি বাস স্ট্যান্ডে, গত 12 বছরে থেকে ইনিশিয়েটিভটা জাস্ট ওই ল্যান্ডটা মার্ক করেছে, যে কলকাতা থেকে এসেছিল বলে অফিসারটা মার্ক হয়েছে, তার বাড়ি ফাইলটা এগোয়নি, কি না টাকা লাগবে ওটা ডিপিআর করতে 60-70 লাখ টাকা লাগবে, শুনে ফাইলটা ভিতরে ঢুকে গেছে। দিস ইজ নট দ্য ওয়ে। আজকে 8 বছর ধরে ফাইলটা পড়ে আছে, 8 বছরে কিছুটাও তো এগোনো যেত, ইচ্ছাটা সবার। 2 কোটি টাকার দুর্গাপুর উৎসব যদি করা যায় এটা বিশ্বাসযোগ্য, এটা ইয়ে করা যায় না। এটাই হচ্ছে মানে ওই যে বললাম মানসিক, সরকারি কাজ আর মানে ব্যক্তিগত কাজের মধ্যে এটা হচ্ছে মদন। আমার এই কদিনের বুদ্ধিতে যে ডিফারেন্সটা অনেক, সরকারি কাজে ফাইলে অনেক কোনোদিন মনে হয় না যে ধরো এমন একটা পরিবেশ, মানে আমাদের জেলার কথা বলছি, আমি বাইরের কথা বলছি না, যে এইখানে যারা জেলাকে ভালোবাসে বা যারা
মানে এই শহরটাকে ভালোবাসে, বা তাদের কাছে প্রপার অ্যাপ্রোচ হচ্ছে না, বা কোনো অ্যাপিল হচ্ছে না, বা কেউ কোঅর্ডিনেশন হচ্ছে না, বা কেউ যদি তোমার সমালোচক হবে তার মানেই হচ্ছে যে সে বিজেপি করবে, এইরকম তো কোনো মানসিকতা নেই। এই তোমার এইটা অন্যভাবে জিজ্ঞেস করি যে এই শহরটা কি তোমার মনে হচ্ছে না যে পলিটিক্যালি গার্জিয়ানলেস হয়ে গেছে? পলিটিক্যালি গার্জিয়ানলেস, দেখো আমি ওইভাবে মানে তোমাদের প্রজন্মটা আসার এই যে নতুন আজকে যারা দায়িত্ব নিচ্ছ বা আসছো, এই মাঝের যে ভ্যাকুমটা, এটা কি পলিটিক্যাল গার্জিয়ানলেসটা আলাদা ব্যাপার। দেখো বাকি গার্জিয়ানলেস দেখো অ্যাডমিনিস্ট্রেটিভ তো ডিএম আছে, এসডিও আছে, সবাই আছে, আমাদের এখানে মন্ত্রী আছে, না না যেভাবে এমএলএ রা যথেষ্ট রেসপন্সিবল লেভেলে আমার মনে হয় আনন্দবাবুরা যেভাবে একটা শহরে একটা সময় করেছেন, বা এমনি যারা, দেখো দাদা আমি একটা কথা বলি, ওরা মৎস্য ব্যক্তি। এবার তুমি সেই দিন আর আজকের দিনের মধ্যে, আজকে ডিজিটাল জামানা দাদা, আজকে তারা কি করেছেন সেটা কোনোদিনই তুমি আজকের জামানাতে জাজ করতে পারবে না। তারা কি দিয়ে ভাত খেত মানে তার বাড়ির লোকও জানতো কিনা সন্দেহ। আজকে কিন্তু তুমি কি দিয়ে স্নান করছো সেটাও কিন্তু তোমাদের বাই ভার্চু অফ ইউর ডিজিটাল মিডিয়া এটা কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে। সুতরাং দুটো যেমন কম্পারিজন কিন্তু কোনো, তারা নমস্য ব্যক্তি আই বিলিভ, কিন্তু তাই দিয়ে তুমি আজকের দিনে যারা মানে ধরো এখানে প্রদীপ মজুমদার, লক্ষণ ঘড়ুই, নরেন চক্রবর্তী, মলয় ঘটক, এদের সঙ্গে কিন্তু ওই কম্পারিজনটা তুমি করতে পারবে না, আই বিলিভ সো। কারণ দুটো আলাদা আলাদা জমানাটাই পাল্টে গেছে, এখন সবটাই তুমি ম্যাগনিফাইং গ্লাসের নিচে তুমি দেখতে পাচ্ছ। বাট আমি আবারও বলছি, ইচ্ছা থাকলে কিছুটা হলেও তো হয় দাদা, আর আমি সেই ইচ্ছাটা আমার আছে, আমি চেষ্টা করব। কে কি করেছেন জানি না, কার কতটা ইচ্ছা ছিল বা কার কি অ্যাম্বিশন বা কিছু জানি না দাদা, আমি কিন্তু খুব তোমাকে দায়িত্বহীন ভাবে বলে যাচ্ছি, আমি চেষ্টা করব এবং সবাইকে নিয়ে এবং মানুষের কাছে অ্যাপিল রেখে মানুষকে ইনভলভ করিয়ে করা যায়, এরকম কোন আশা আছে? একদম একদম, এই তো বললাম তোমাকে, যে বললাম আমি যে সিএসআর, এই তো তোমাকে বললাম সিএসআরটা অলরেডি আমি আমার এসডিও আমার যারা আমরা অলরেডি আই হ্যাভ ডিসকাসড ইট, এবং ট্রাস্ট এই যে তোমাকে বললাম এই যে কমিটি একটা, এই যে লোকগুলোকে ইনভলভ করা, আরে এই লোকগুলো নিজেদেরকে তো ছোট থেকে বড় হয়েছে, আমি আমার তাও তো আজকে ইউ নো ভেরি ওয়েল অরুণাংশু গাঙ্গুলি কি ছিল, সত্যজিৎ বোস কি ছিল, তরুণ ভট্টাচার্য কি ছিল, এবং বিমল পাটোয়ারি কি ছিল, দিয়েছে তো এরা কিছু নেয়নি, দিয়েছে এদের। আমি তোমাকে একজনের কথা বলছি, আমাদের এখানে তুমি নিখিল চৌধুরী বলে এক ভদ্রলোক ছিলেন, যিনি তথাকথিত বামপন্থী নেতা ছিলেন। তো আমি তার মেয়েকে আমার একটা কাজে আমি তাকে ফোন করেছিলাম, সি ইজ নাও ওয়েল টু ডু ইন, সি সেটেলড ইন দিল্লি। আমি তাকে বললাম আমার এইটাতে তোমাকে হেল্প করতে হবে। ও কিন্তু তার এক দুদিনের মধ্যেও কিন্তু আমার কাছে চলে এসছে আমাকে হেল্প করার জন্য। এবার নানা রকম কাজ থাকে, তো ও এনভায়রনমেন্ট নিয়ে কাজ করে। তো কিন্তু আমাকে আমি তাকে বললাম যে তুই ইটস কত ভালো লাগলো, আমি তোমাকে কি করে বলবো। ওর নাম নন্দিনী, অ্যান্ড হি ইজ ডুইং ভেরি গুড, মানে পুরো মানে এনভায়রনমেন্ট তুমি নিয়ে যদি বলো তো মানে দিল্লিতে হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট। ও কিন্তু দুর্গাপুরের মেয়ে বলে ও কিন্তু তার একদিন পরে উইদাউট হার ইন্টারেস্ট কিন্তু চলে এসছে আমার কাছে, চলে এসে এবং ও বলেছে দাদা তুমি যেদিন ডাকবে আমি কথা দিচ্ছি তোমাকে, সেদিন যদি না পারে 2-4 দিনের মধ্যে চলে আসবো। আমি ওটাই বললাম যে দেখ এইটাই তো আমাদেরকে ফেরত দেওয়ার ব্যাপার, নিয়েছি তো দুর্গাপুর থেকে আমরা এইভাবে ভার্চুয়ালি ফেরত দিই, এন্ড সি ডিড এগ্রি। এটা একটা এক্সাম্পল আমি তোমাকে বললাম। হ্যাঁ, তো এইভাবে সবাইকে এগিয়ে আসতে হবে, কেউ মুখ ফুরালে চলবে না। সে গাইডেন্স হোক, পয়সা করি জোগাড়ের ব্যাপার হোক, সবই শুধু সরকার সরকার সরকার, সরকারেরও দাবি থাকে আপনাদের কাছে, লেটস হ্যাভ এ ট্রাই টুগেদার। এবং আমি তোমাকে বলছি, তুমি বলছি না সবাইকে মিলে, আমি কিন্তু আমরা যে যতগুলো মিটিং করেছি এতদিন, তোমাকে বলি আমরা কিন্তু সবগুলো অর্গানাইজেশনকে তুমি আমাদের যে এখন বোর্ডের আছেন মানে মাননীয় অনিন্দিতা মুখার্জি মাননীয়া, প্রত্যেক কটা ব্যাপারে আমরা উনি কিন্তু মানে আমি কিন্তু ওনাকে ছাড়া বা উনি আমাকে ছাড়া কিন্তু যা যাচ্ছে, এবং সবাইকে নিয়ে কিন্তু যতগুলো মিটিং হয়েছে আমরা কিন্তু সব অর্গানাইজেশনগুলোকে মিলে কর। বললাম যে তোমাকে ল্যান্ড, ফায়ার, তুমি এসডিও, ডিএম যেটা ইয়েতে আছে সবাইকে নিয়ে করার চেষ্টা আপাতত দৃষ্টিতে হয়েছে। সবথেকে ভালো সুযোগ হচ্ছে যে এখন তোমাদের রাজনৈতিক নেতৃত্ব ইয়াং আছে, নতুন নতুন লোকেরা ঢুকছে, প্লাস এসডিও, ডিএম এরা খুব ডাইনামিক, ভেরি ডাইনামিক, একদম আই মাস্ট অ্যাপ্রিশিয়েট। এই সময় না হলে আর কখন হবে এটা বলা যায় না। দুটো জিনিস আরো একটু ছোট ছোট করে সেরে নি। ইনক্রোচমেন্টটা তুমি বলেছিলে, ইনক্রোচমেন্টটাতে আসছি, তার আগে যেমনি একটা হচ্ছে এটাও একটা সাজেশন টাইপের বা একটা তুমি আবদারও বলতে পারো, যে আসানসোল শহরটাতে ঢুকলে না যেই করে যাক একটা বোর্ড লাগানো আছে যে সিটি অফ ব্রাদারহুড,
হোয়াট ইজ দ্য আইডেন্টিটি অফ দুর্গাপুর। রাইট, না না, আইডেন্টিটি দুর্গাপুর শুধু একটা বোর্ড লাগালে আইডেন্টিটি হয় না দাদা, আই ডোন্ট বিলিভ ইট। এবং ওটা ডেফিনেটলি গুড অ্যাটেম্প্ট, কিন্তু এবার ব্যাপার হচ্ছে হ্যাঁ, না না, আমি তোমার এটা সিগনিফিকেন্ট একটা জিনিস, নো ডাউট। আমি তোমাকে একটা কথা বলি, দেখো ওদের শহরটা একটা জায়গাতে ঢুকে গেল, ওখানে একটা বোর্ড লাগানোর জায়গা আছে, আমাদের কিন্তু সেই জায়গাটা নেই। আমাদের করতে গেলে কেউ বাইরে থেকে আসছে না, আমাদের সবটাই এই নিচের উপর দিয়ে বেরিয়ে যাবে। আমাদেরকে করতে গেলে কেন আমি গান্ধী মোড়ে করতে পারবো না? আমি গান্ধী মোড়ে করলে সে তো সোজা, না না, টোকেন কেন, ভালো গেটই করা হবে যখন করা হবে, কিন্তু সে তো সোজা, ওরা যেমন অ্যাঙ্গুলারলি দেখতে পাচ্ছে, ওটা না দেখে কেউ আসানসোলকে বেরোতে পারবে না ওই গেটটা। আমাদের কাছে কিন্তু সে গান্ধী মোড় না দেখে সবাই চলে যাবে, না দেখুক, কিন্তু শহরে ঢুকলে তোমাকে ওয়েলকাম করা যাবে না। তোমাকে অ্যাসিওর করছি যে আমরা এরকম বোর্ড কেন ডেফিনেটলি হবে, কিন্তু আমার মনে হয় তার থেকে আরো বেশি অনেক ইম্পর্টেন্ট কাজ আরো আছে যেগুলো নাগরিক পরিষেবার সঙ্গে ইনভলভ। আমি সেগুলোকে তো এখন ওইটা আমি তোমাকে কথা হয়ে যাবে, শোনো ডেঙ্গু ফেটে গেছে, মুখ্যমন্ত্রী লাইভ প্রোগ্রামে অপদার্থ বলছে, ওইগুলো না না, ওগুলো আলাদা। মদন আমি তোমাকে যদি আমিও যেতে চাই, আমি যাব, তুমি না গেলে আমি যাব। আজকে ওই জায়গায় যদি তোমাকে পরিষেবার কথা বললে হবে না, পরিষেবার কথা, ডেঙ্গুর কথা বলছো, আজকে ওই জায়গায় যদি তুমি আমি মানে যে কেউ বসুক, তো এই পরিস্থিতি কিন্তু তাকে ফেস করতে হতো কম বেশি। ইনিশিয়েটিভ কম আছে বেশি অন্য কথা, কিন্তু এই জিনিস কিন্তু অন্য নামে আমরা বলি যে এই আছে বলে হচ্ছে না, কিন্তু তুমি আমি থাকলেও কিন্তু হতো, হয়তো একটু কম হতো ইনিশিয়েটিভটা, তো এখানে একটু ফোকাস না। তবে আমি থাকলে মানে আমাকে যদি প্রকাশ্যে লাইভে প্রোগ্রামে অপদার্থ বলতো, আমি কিন্তু রিজাইন করতাম না। ওটা না না, এইটা আমি গেটের কথা বললাম, আমি গেটে এইগুলো এত ক্ষমতার মোহ, আচ্ছা আচ্ছা, মোহে থাকাটা উচিত নয়, ঠিক আছে, ওইগুলোতে আমি যেতে চাই। আমি গেটের কথা বলছি, প্রথমেই বিবাদে আমি তোমাকে গেটের কথা বলি। আমি কিন্তু যেটা এই 14 দিনে তোমাকে আমি ইয়েতে বলতে, আর একটা কথা আমরা করেছি, আমি প্ল্যান, সেটা কিন্তু গেটটা হচ্ছে দ্যাটস এন এয়ারপোর্ট, সেটা আমার ইঞ্জিনিয়াররা বা ইনসিডেন্টালি আগামীকালই যাবেন বা গতকাল হয়তো গেছেন, না গেলে আগামী সোমবার বা মঙ্গলবার যাবেন। শহরটাকে ওয়েলকাম করা হচ্ছে, ইয়েস, না সেটা এয়ারপোর্টে আমি করছি, এবং শুধু আমাদের শহর না, আমাদের আসানসোল দুর্গাপুর দুটো শহরকেই সেখানে আমরা ওয়েলকাম করার জন্য একটা ম্যাসিভ একটা কিছু বোর্ড বানানোর জন্য আমি আমার ইঞ্জিনিয়ারদেরকে বলেছি, তোমাকে মানে প্ল্যানিং আবার বলছি যে ওই যে এগুলো কিন্তু দাদা আমি চিন্তা করেছি, আমি ফাইল বানিয়ে তারপরে ইনিশিয়েট করেছি। তার মানে যে কালকে পরে তুমি 6 মাস পরে সেটা আপনি বলেছিলেন অবশ্যই 6 বছর পরে ধরো, না না, ততদিন আরো অনেক প্ল্যান করবো, সেগুলো 6 বছর পরে ধরো, আমি তো যদি আমি থাকি, আর যদি আমিও থাকি, যদির উপরে তো তবে দুর্গাপুরের বোর্ডও হবে, আমি অ্যাসিওর করছি। বাট আমার মনে হয় ওর, তুমি যেটা বললে ওটা তো ডেলিকার পরিষেবা, কিন্তু এডিটের তো আরো কিছু ডেভেলপমেন্টের কাজ থাকে। আমার মনে হয় গেটটার থেকে ধরো আমি যে বাস টার্মিনাসের কথাটা বলছি, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। আমি বাই দ্য বাই তোমাকে যখন পেয়েছি, আমি আরেকটা তোমার প্ল্যানিং বলি, যেটা আমি প্রথম দিন ঢুকে হঠাৎ করে আমার মাথায় এসেছিল, এবং আমি আমার ইঞ্জিনিয়ারদেরকে সেই মুহূর্তে সেটা দিয়েছিলাম, সেটা হচ্ছে আমরা গান্ধী মোড় থেকে শুরু করে ডিভিসি মোড় পর্যন্ত, আই লাইক টু মেক ইট এ মডেল প্লেস, মডেল দুর্গাপুর ইউ ক্যান সে। তাতে কি কি থাকবে একটু আমি বলেছি তোমাকে, আবার পরিষ্কার করে বলি, এগুলো পুরো রাস্তাঘাট হবে একেবারে ঝাঁ চকচকে ডাবল লেনিং ব্যাপার। এখন ধরো সাপোজ আমার হোটেলের সামনে বড় বড় ডাম্পার যাচ্ছে, ভলভো বাস যাচ্ছে, যখন তখন কিছু অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, এত বড় একটা জাংশন মল আছে, তো আমরা চেষ্টা করছি, আবার বলছি না, নো বাইপাস, আমরা ওই রাস্তাকেই আমরা বড় করব, বড় শুধু করব না, আমরা সাফিসিয়েন্টলি পুরো ওই জোনটা গান্ধী মোড় থেকে ডিভিসি মোড় আমরা হাইলি মানে ভাঙা পড়বে, না না ভাঙার কোনো কথা, যদি ভাঙা পড়ে স্যাক্রিফাইস করতে কিছুটা করতে হবে, ঠিক আছে, সে তো নিজের ব্যাপার। তো আমাদের সে হাইলি এনলিটমেন্ট করব, ডেকোরেটিভ লাইটিং করব, আমরা তাতে কিছু কিয়ক্স রাখবো, এই যে বলছো যে সব যে এনক্রোচমেন্ট সব ঘুমটি উঠে, আমরা কিছু কিয়ক্স, ডেকোরেটিভ কিয়ক্স যেগুলো সিলেক্টিভ আমাদের প্ল্যান মতো করে আমরা সেখানে বসাবো, এবং যেখানে বিদেশে সেখানে যেমন চেয়ার টেবিল থাকে, কিছু বাইরে ওপেন এয়ার, কিছু আমব্রেলা, আমরা সেরকম কিছু দেবো। উইল প্লেস বিউটিফুল, মানে একটা মারিন ড্রাইভের মতন হবে, নট মেরিন ড্রাইভ, ইভেন বেটার দ্যান দ্যাট। আমরা সেখানে অনেক তোমার কি বলে স্কাল্পচার প্লেস করব, ফাউন্টেন প্লেস করব অনেকগুলো। আমরা চাইবো সব বিল্ডিং, যদি ওগুলো প্রাইভেট বিল্ডিং, আমরা সবাইকে অ্যাপিল করবো সব বিল্ডিং এক কালারের করার জন্য। তো দিস এন্ড দ্যাট এই প্ল্যান আমরা সেখানে
চেষ্টা করব ডিএমসি কে দিয়ে আমরা কিছু রুল, এটা আমাদের এডিডির হাতে রুলটা নেই, ডিএমসি পারবে, আমরা অলরেডি আলোচনা করেছি যে সেখানে ধর চ্যানেল মিউজিক থাকবে, সেখানে যদি কেউ নোংরা ফেলে তা হি উইল বি ফাইন্ড 100 বার। সেখানে যদি কেউ স্মোক করে আমরা কিয়স্ক রাখবো, স্মোকিং কিয়স্ক রাখবো, তার বাইরে যদি কেউ স্মোক করে হি উইল বি ফাইন্ড সেখানে ড্রাইভার, এবং সেখানে ট্রাফিক রুল আরো অনেক করা করব। এবার প্ল্যান আছে দাদা, কিন্তু অনেক মানে ইয়েও তো আছে, ধরো আমাদের পার্কিং এর একটা রেগুলার সমস্যা আছে ওখানে, সেটাকে মাথায় রেখে সমস্যা সলভ করতে হবে। তোমাকে পার্কিং এ যখন তুমি কথা তুললে, তাহলে দুটো কথা একসঙ্গে সেরে ফেলি। প্রথম হচ্ছে যে একটা ডেমোলেশনের কথা, আর একটা হচ্ছে পার্কিং এর কথা। আজকে ডেটে ইনক্রোচমেন্টের মুখ্যমন্ত্রী তো বলেছেন সব জায়গায় শুরু হয়েছে, আমরা তো দিনে 25টা করে খবর পাচ্ছি যে এই একই ধরনের খবর যে এখানে ডেমোলেশন হচ্ছে, এখানে মাপামাপি হচ্ছে। এখানে গত বছর খুব রহস্যময় ভাবে এই বৃষ্টির সময়, ঠিক আছে, গোটা মানে সিটি সেন্টার চৌহদ্দিতে যে গুমটিগুলো ছিল সেগুলোকে ভেঙে দেওয়া হলো। ভেঙে দিয়ে একটা মাফিয়া গোছের লোককে তোলাবাজি করার জন্য টেন্ডার দিয়ে দেওয়া হলো, ঠিক আছে, এটা বালি মাফিয়াকে, অভিযোগ, এটা আমি জানি না সত্যি না মিথ্যে, এটা অভিযোগ, আমাদেরকে পিসিআর থেকে জিজ্ঞেস করতে বলছে। এক, আর সেকেন্ড হচ্ছে যে দোকানগুলোকে ভাঙা হলো সেই দোকান থেকে নিয়মিত কিছু লোক তোলাবাজি করে মাসোহারা নেয়, ওই দোকানগুলো এখন রোডের উপরে চলে এসছে, আর তার পিছনে আর একটা করে পার্কিং হয়ে গেছে। এই বেশি দূর যেতে হবে না, এই বিগ বাজার যে প্রাক্তন ছিল স্মার্ট বাজার, তুমি এখন গিয়ে হেঁটে দেখো, ওইখানে তুমি হাঁটতে পারবে না। এই ইনক্রোচমেন্ট সম্পর্কে তুমি একটা কথা জয়েন করেই বলেছিলে বোধহয়, যে যা হয়ে হবে, কিন্তু আমি ইনক্রোচমেন্ট চালিয়ে নেব না। 14 দিন খুব কম সময়, কিন্তু আমরা আই লাইক টু রিপিট দ্য সেম ওয়ার্ড, এনক্রোচমেন্ট কিন্তু থাকবে না দাদা, ভদ্রস্থ যেটা থাকবে সেটা লিগ্যাল থাকবে। আমি আবার ওই যে বললাম আমরা কিয়স্ক করব, আমরা কিয়স্ক করব, আমাদের কিয়স্ক থাকবে, আমরা তাতে একটা এগ্রিমেন্ট, একটা লিমিটেড কিয়স্ক, তার মানে পুরো সবাইকে আমরা যে যার মতো একটা গুমটি নিয়ে বসে গেছি, আমরা তাকে তো আর কিয়স্ক দেবো না, এটা প্রপার চ্যানেল করে প্রপার, আমরা তার জন্য আমরা রোজগারও করবো, আমরা কিয়স্ক তাকে ভাড়াতে দেবো, এবং তার পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন্যান্সের দায়িত্ব তার, এবং তার সে একটা নিয়ে বসে গেল সারা জীবন বসে, আমরা 11 মাসের করে এগ্রিমেন্ট করবো, যা আমি ভেবে রেখেছি যেটা, ঠিক আছে, এবং সে পরের ইয়েতে সে পাল্টাতে পারে এবং ভাড়া বাড়বেও পরবর্তীকালে, আমরা সেইভাবে করবো। আর তুমি যে কথাটা বললে দাদা, আবারও বললাম, তখন আমার কিন্তু এই ক্ষমতা, আমি তোমাকে দায়িত্ব নিয়ে বলছি, যা জিনিস হয়ে গেছে, আর এরকম জিনিসের পুনরাবৃত্তি কিন্তু হবে না। এই যে পার্কিং এর ব্যাপারটা, পার্কিং এর নামে যে প্রকাশ্যে তোলাবাজিটা হচ্ছে না, এটা প্রকাশ্যে তোলাবাজি হচ্ছে বললে জানি না আমি, আমার কাউকে বলো না, এটা আমাদেরকে লিখিত দিক, তুমি আমাকে বলো না যে এইখানে তুমি হেলথ ওয়ার্ল্ড হসপিটালের সামনে যে পার্কিংটা আছে তার পয়সা পাও তোমরা না। আমি তোমাকে আবারও বলছি কি হয়েছে, আমি বলছি আবার কি হয়েছে, প্রাক্তন কোনো নিয়ে আলোচনা করব না, তুমি কি হবে তুমি বলো, আমি আলোচনা করছি। হয়েছে সেটা তুমি শুধরাবে না, এই যে সিরাজের সামনে এই যে ঘিরে ঘিরে গাড়িগুলো লাগানো হচ্ছে, টেন্ডারের নামে আবারও তুমি জানো না, সবাইকে নোটিশ এর মধ্যে এই 14 দিনে দেওয়া হয়ে গেছে দাদা, এবং মানে এটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী যবে বলেছেন তার আগেই কিন্তু আমি কিন্তু যেদিন আমি বলে চার্জ নিয়েছি, আমি কিন্তু সেদিনই বলেছি যে আমরা কিন্তু এইগুলো করব। এবার উনি বলার পরে অবভিয়াসলি ব্যাপারটা তার জোশ এসছে, 25 বার কমসে কম ওই জিটি রোডে হোটেলগুলো ভাঙা হয়েছে, এবার 25 বার ওই হোটেলগুলো, কেন অ্যাডমিনিস্ট্রেশনকে এডিডিএ কে শুধু দোষ দিচ্ছ, সেই লোকগুলোকে কেন দোষ দিচ্ছ না যারা তার পাশের বাড়িতে থাকে, তারা কেন করতে দিচ্ছে? আমি তো তোমাকে বারবার বলছি, শুধু পুলিশের দায়িত্ব, শুধু এডিডি এর দায়িত্ব কেন? যে লোকগুলো গিয়ে ওখানে কেন মদ খাচ্ছে, কেন ওই লোকগুলো গিয়ে ওখানে বসছে কেন, তাদেরকে কেন? পুলিশ তো সরকারের মুখ না, আজকে তোমার পুলিশ সাধারণ মানুষকে বলছি বাজারের কাছে গিয়ে মারপিট করবে না, মারপিট কি করবে? ওই রাস্তায় যদি লেগে যায় পিটিয়ে মেরে দেবে, না একদম ভুল কথা, তাহলে ওর উপরে আমি কিন্তু এটা না আছে, আমি তো বলছি কেন থাকবে, আমি তো বলছি এনক্রোচমেন্টটা সরাতে হবে, কিন্তু তুমি যদি বলো আমি পুরনো কথা বলবো না দাদা, আমি আজকের কথা বলতে পারি, সময় দিতে হবে, এনক্রোচমেন্ট সরছে তো দাদা, নিজে থেকে সরে গেছে। আমি তোমাকে বলছি, আমরা তো অন্যান্য সময় তো গায়ের জোরে ভাঙতে হয়, এবার তো কিছু গায়ের জোর মান আশীর্বাদে তো আমরা তো কিছু গায়ের জোর লাগাতে হয়নি, এবং ট্রাস্ট পেয়ে সবাই কত সহানুভূতি, আমি তো খুব পুনর্বাসনটাও কেন পুনর্বাসন না, কেউ তোমার আজকে তুমি এখানে জায়গা কিনেছো, আজকে সিটি সেন্টারের জায়গা তোমাকে কিনতে গেলে 1 কোটি টাকা মিনিমাম কাঠাতে কিনতে হবে, সেই জায়গা তুমি একটা ডালা নিয়ে তুমি বসে যাবে, দিয়ে বলে পুনর্বাসন দেবে, ডু বিলিভ ইজ জাস্টিফাইড?
আমি বিজনেসম্যান, আমি রাজনীতি করি না, আমার মতে এটা জাস্টিফাইড নয়। তার জীবন জীবিকা সবার, তারও আছে, আমারও আছে, তোমারও আছে। জীবন জীবিকা দেখার জন্য সে, হ্যাঁ, তারা তাদের মতো করে ব্যবস্থা করে খুঁজে নিক। ইউনো আজকে দুর্গাপুরে কতগুলো খাটাল আছে তোমার কোনো আইডিয়া আছে? কতগুলো বলো? অনেকগুলো আছে। কতগুলো? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? না, আমার 804টা খাটাল আছে। ডিএমসি ক্যালকুলেশন করে পরশুদিন দেখেছে, আমি ভুল হলে মার্জনা করবেন, আমার যতটুকু মনে হচ্ছে 804টা খাটাল আছে। তা এবার যদি তোমরা বলো যে তাদেরকে রিহ্যাবিলিটেশন দিতে হবে, কোনো কোশ্চেনই নেই। আমি তো বলছি কিসের রিহ্যাবিলিটেশন? মানবিকতা আলাদা জিনিস, কিন্তু অসভ্যতম কে অ্যালাউ করা হবে না। আই মিন ইট। আমি তো বললাম যেটা রিজনেবল, আমরা যে কিয়স্ক বানাবো কয়েকটা, তাতে রিজনেবলি লিগালি আমরা যখন প্লেস করব, আমরা চেষ্টা করব তাদেরকে এখানে নিয়ে আসতে। দ্যাট ডাজন্ট মিন যে 100টা লোক থাকলে 100টা আমি বসাতে বাধ্য, তাই তো? এবং তার জন্য গাইডলাইন আসছে, কলকাতা থেকে গাইডলাইন আসবে, যেরকম গাইডলাইন হবে উইল ফলো দ্যাট। এটা শুধু আমার আপনার তোমার ব্যাপার না, অন্য গাইডলাইন। বাট আমার বক্তব্য একটাই, যে সেখান থেকে এসে বসে পড়বে, সে ফল বিক্রি করতে হোক, ফুচকা বিক্রি করতে হোক, চা বিক্রি করতে হোক, বা অন্য যে কোনো সামগ্রী নিয়ে বসে পড়লো, জায়গাটা তাও হয়ে যাবে। আমিও বসে পড়ছি তোমার বাড়ির সামনে, তুমি কি অ্যালাউ করবে? করবে না। তাহলে তুমি ওইখানটাতে অ্যালাউ কি করে করছি আমরা জনসাধারণ? তুমি বলতে গেলে বলছি আমাকে মারবে। আরে তারা 100 করছি না, অথচ তার তোলার সুপারি দিয়ে দিচ্ছি। দেখো, ওই যে সেই বললাম যে সেই সমাজের তো শুধু একটা দিক না দাদা, সমাজের একটা দিকে যদি পুলিশ থাকে তোলাবাজ, তাদেরকে ডিটেক্ট করে, তাদের শুধু সরকারের দায়িত্ব। আমি তো বারবার বলি, শুধু সরকারের উপর দোষ দিয়ে চলে না দাদা। না বামফ্রন্টদের সময় চলতো, না এই জমানাতে চলা উচিত। আমরা সাধারণ লোক, আমাদের সবার উচিত এগুলোর মধ্যে। আমি বলছি না গিয়ে তার কলার ধরে মারার জন্য, কিন্তু আমি বারবার বলি যে এটা যে সে ভুল করছে, তাকে সফটলিও কিন্তু বলা যায় এটা আপনি ঠিক করছেন না, বলে চলে গেলেন। আরে তার তো মিনিমাম মানবিকতা, যদি বাড়িতে গিয়ে কখনো যায় 3 জন বললে আজ থেকে 15 দিন পর তার মধ্যে তার মিনিমাম মানবিকতা জাগ্রত হলেও হতে পারে, নাও হতে পারে। একটা সেটা তো আমরা করতে পারি, আমরা তো সেটাও করি না দাদা। 100 বার। আর দুটো ছোট ছোট জিনিস, অনেক সময় হয়েছে, তোমাকে আর বেশি প্রথমবার বিব্রত করব না। একদিন এসডিও সাহেবের সঙ্গে কথা হচ্ছে, আমার মানে আসার অনেকগুলো ভালো, মানে খারাপ দিকের মধ্যেও অনেকগুলো ভালো জিনিসও আছে, যে আসার আলো কিছু দেখতে পাচ্ছি তোমাদেরকে আসার পরে, যে দুর্গাপুরটা থাকার মতন আরো ভালো হতে চলেছে। তো একদিন কথা হচ্ছিল, তো এমনি বলছিলেন যে ওই নগর বন বলে যে জায়গাটা, ঠিক আছে, মানে এডিডিআই হরিণগুলো তো কে খেয়ে গেল বোঝাই গেল না। ওই ডিয়ার পার্কটা আর জীবনে কোনোদিন ডিয়ার এখানে দেখতে পারবো কিনা জানি না, কিন্তু ওই নগর বনটা দেখতে খুব ভালো লাগছে। পরে ওটা কি প্রমোটারই তো হবে না তো, মানে কি প্ল্যানিং আছে ওটা? নগর বনটা ওটা আমরা ফরেস্ট, ইভেন কালকেও ওটা নিয়ে আলোচনা হয়েছে, আমরা ওটা ফরেস্টকে মেনটেন করতে দিয়েছি। দে হ্যাড সাম বাজেট ফর দ্যাট, আমরা ওদেরকে দিয়েছি মেনটেন করতে। এবার ফরেস্টের মধ্যে একটা ডিপার্টমেন্ট আছে, ওরা আবার তাদেরকে দিয়েছে, ওরা করা হয়েছে। ওটা মানে ওটা আলটিমেটলি কি দাঁড়াবে? আলটিমেটলি ওটা হলো গার্ডেন, ওটা ওইভাবে ফরেস্ট হিসাবে মেনটেন, মানে সাধারণ মানুষ ওইটা মানে ইউজ করতে পারবে। আমি সেই প্রপোজালটা দিয়েছি যে আপনারা যদি সেটা করেন, অন্তত 4টে মন্ডলের লোক, একটা লোকেরও যদি ওখানে রোজগার, আমি জানি না এটা লিগালি কতটা ঠিক হবে, কিন্তু আমি নিজেই গতকালই প্রপোজালটা দিয়েছি যে ওটা আপনি যদি একটা দুটো বেকার ছেলেকে আমরা দিই, একটা বেকার ছেলেকেও দিই, কিছু যদি ওদের নিজেদের ওই করিডরটা কিন্তু এডিডিএ বিল্ডিং থেকে শুরু করে বিধাননগর পর্যন্ত যাচ্ছে। মাঝে যে এই খাটালগুলো আছে, এইগুলো যদি উচ্ছেদ করা যায়, তাহলে গোটাটাই কিন্তু একটা পুরোটা আলাদা আলাদা ইয়ে করা আছে, কিন্তু করা আছে সেইভাবেই করা হবে। এটা এক্সপেক্টেড, এটা একদম প্রিলিমিনারি। প্র্যাকটিক্যালি এটা যে কনসার্ন লোক, উনি একটা, আমি তাকে নিজে ফোন করেছিলাম, সেটা আজকে না, সেটা ওই 10 দিন আগেই করেছিলাম। উনি দিল্লিতে একটা ট্রেনিং এ গেছেন, উনি আসবেন, উনি বলেছেন এসেই আমার সঙ্গে উনি আবার ওটা নিয়ে বসবেন। এগুলো আমার প্রপার্টি, কিন্তু ওটাতে আমার উদ্যোগ থাকবে, কিন্তু আমার রোল ওর মধ্যে কম। আমি অ্যাজ এ দুর্গাপুরে আমি ওটাতে ইনভলভ হবো, বাট এডিডি চেয়ারম্যান হিসেবে ওটা আমরা তাকে ফরেস্টকে আমরা দিয়েছি টু মেইনটেইন। না আচ্ছা, না ওইটা তো 4 লেন হচ্ছে ওই জায়গাটা। হ্যাঁ, ওটা ডিভিসি মোড় পর্যন্ত এখন করব। ওই ডিভিসি থেকে দুর্গাপুর স্টেশন পর্যন্ত কিছু পরিকল্পনা আছে? ওই যে বাস টার্মিনাস যখন করব আমরা, আইএসবিটি করব, তখন তো ওটা করতে হবে, কিন্তু ওটা তো এখন যে বললাম ফাইলের স্টেজে আছে। আচ্ছা, হ্যাঁ, এটা আমরা করব, আমি অবভিয়াসলি করব। টাইম দাও দাদা, ভরসা রাখো। 2 বছর 4 বছরে কিছু হবে না দাদা।
ওই যে বললাম সবাই 12-14 বছর করে থেকে গেছে, আমার দরকার নেই, আমি 2-3 বছর না 12-14 তারপরে যদি বুঝি তার মধ্যে পোশাক গেছে তাদের সঙ্গে আমরা এইভাবে কথাও বলতে পারিনি, আমরা বলতে পারিনি, আমি পারলে হ্যাঁ বলবো, না পারলে না বলবো। এবার একটা দুটো ছোট ছোট অভিযোগের কথা বলে নিশ্চয়ই নিশ্চয়ই হাজার। প্রথম হচ্ছে যে ঠিক আছে নগরবন একটা আশার আলো, কিন্তু এটা অভিযোগ, এটা অভিযোগ, আমার অন্যভাবে নেবে না। এই তৃণমূলের জামানা, তুমি যেহেতু বলছো যে তুমি পলিটিক্যাল লোক নয়, কিন্তু আমি তোমাকে বলি দুটো জিনিস দুর্গাপুরে আমরা দেখেছি। একটা হচ্ছে যে এই যখন অ্যাকোয়াপলিস হয়েছিল এবং যখন এই রাজু ঝাড় হোটেল যখন হচ্ছিল, তখন খুব আন্দোলন হলো, অনেক বছর এগুলো বন্ধ ছিল, ঠিক আছে। তারপরে আবার দেখলাম ওই 5 স্টার হোটেলও হয়ে গেল, অ্যাকোয়াপলিসও হয়ে গেল। তার অ্যাকোয়াপলিসের মালিক মানে চন্দন দত্ত তোমার বন্ধু, এবং এইখানে মিঠুদা একটা বড় প্রজেক্ট হেরিটেজ বিল্ডিংও করেছে, ভালো, খুব ভালো, মানে নাইস, এটা একটা পরিচিতির জায়গা পেয়েছে। অভিযোগ হচ্ছে যে এই যে পুকুরটা, যেটা একটা কথা ছিল এটাকে ডেভেলপ করার জন্যে, এবং এইখানে আমরা স্বপ্ন দেখেছিলাম বোটিং হবে, রাস্তায় লোকে ঘোরাঘুরি করবে, মানে উন্নয়ন মানে তো শুধু খাওয়া দাওয়া, রুটি রোজগার, কান্না, রুদালির মতন সব সময় কান্না, এটা তো থাকবে না, এটা সৌন্দর্যায়নের ব্যাপারেও থাকবে। এই যে সিএসআর এর কথাটা তোমাকে বলি, একবার আমি শেষ করিনি, এটা আমার বুকের জ্বালা, মানে আমার সকালবেলা এখানে দেখতাম সাইবেরিয়ান পাখি আসতো, এখন এইখানে দেখি, মানে যা দেখি সেটা আর বলতে পারছি না তোমাকে। আমার বক্তব্য খুব পরিষ্কার, যদি নগরবন হয়, যদি শহরের সৌন্দর্যের জন্য, যদি শহরের আইডেন্টিটির জন্য যদি হয়, এইটা কি আনওয়ান্টেড চাইল্ড হিসাবে এই জায়গাটা পড়ে থাকবে? মানে কি পরিকল্পনা? এটা পরিকল্পনা যদি নাও থাকে 14 দিনে, এটা কি মাথায় কোনো ঢোকানো যেতে পারে? 14 দিনের মধ্যে ঢোকানো নেই, অস্বীকার করব না, কারণ এত দাদা অন্তত 14 লাখ ইস্যু আছে, অ্যাট লিস্ট ইফ নট মোর, তার মধ্যে এটাও না, লোকে ব্যবসা করলো, বলে দিল, লোকে ব্যবসা করলো, তুমি বলে দিলে, এটা কিন্তু আসল জিনিসটা হলো না। না, আমি তোমাকে আবারও বলছি, জায়গাটা নিয়ে লোকে পয়সা কামালো। আমি তোমাকে আবারও বলছি, তুমি নেক্সট যেদিন আমাকে যেদিন ডাকবে, জবেই ডাকো না কেন, আমি তোমাকে কথা দিচ্ছি, তখন তোমার এই প্রশ্নটার মানে তুমি যেটা চাইছো দেখতে সেরকম হয়ে যাবে, এক্সপেক্টেড এইটা। হ্যাঁ, তুমি নিশ্চয়ই আমাকে 2 মাসের মধ্যে ডাকবে না, প্রত্যেক মাসে ডাকবে না, 2 মাসে ডাকবো না, কিন্তু মানে এটা একটা ধর্তব্যের মধ্যে ধরবে না, হয়ে যাবে, মানে এইটা শহর মানুষ তোমাকে হয়ে যাবে। তোমাকে শুধু একটাই রিকোয়েস্ট, 14 কাজে থাকে, তুমি যদি আমাকে 15 দিন পর একটা রিমাইন্ডার দাও, আমি কালকেই ব্যাপারটা ফাইলটা বার করব, যদি একটা রিমাইন্ডার তো ভুলে যেতে পারি বাই চান্স, মানে এখানে তোমার লোকের রিমাইন্ডার দাও, আমরা বলতে পারবো যে এটাকে পুরো সাজানো হবে, বোটিং হবে, এবং তাতে যদি একটা দুটো লোকের করে কমবে খাবার সংস্থান করতে পারে, আই উইল বি হ্যাপি। তবে তুমি যে বলছো না দাদা, আজকে কি দেখি সেটা তোমায় বলতে পারবো না, চ্যালেঞ্জটা হচ্ছে সোসাইটির এইখানটাতে দাদা। কি বলো তুমি? আমি বলতে পারবো, আমি সহযোগিতা, তুমি যা একদম বলছি, তুমি যা বললে আমি করে দেবো। আমি দুটো লোকের সংস্থানেরও ধরো ওখানে দিলাম, এরপরে দেখলাম যে ছেলেটাকে ওটা রোজগার করতে দিলাম, সেই দেখলাম এমন কিছু করলো যে তুমি আরো চোখ বন্ধ করে, তখন তুমি আমাকে বললে এমন লোককে দিলে যে ওখানে আমি ঢুকতেই না, না সবই তো প্রফেশনাল, সবার উদ্দেশ্য তোমরা যা দিয়েছো, দুর্গাপুরে যা হচ্ছে, শোনো এটা তো উই আর সেলিং দ্য সেম বোট, আমরা কিছু বলছি না, যারা বলছে তারা বহিষ্কৃত হয়ে যাচ্ছে, ওইটাও তুমি ভালো করে জানো, ঠিক আছে। তো সেটা আমি আর খোলসা করে তোমাকে বলছি না, কিন্তু দুর্গাপুরে যেটা হচ্ছে সেটা তো চালিয়ে নেওয়া যাবে না। আর এটা তো তোমাকে তো আজ, তুমি কতদিন ধৃতরাষ্ট্রের মতন চুপচাপ করে দেখবে? তোমাকে তো বলতে হবে, মাঝে মাঝে কিছু নেই, আমি আই রিপিট ইট, আবার বলছি তো, না বলতে হবে দাদা। মানুষ আমরা, আমি প্রতিবাদ করা মানে কলার জন্য মারার কথা বলছি না, কিন্তু কখনো বলছি না, কিন্তু আমরা যেটা বলছি তার ভুলটা কিন্তু চোখে আঙুল দিয়ে তাকে বুঝিয়ে দেওয়া। তোমাকে তো সেই প্রফেশনাল লোককে দিতে হবে। আজকে কলকাতা প্রফেশনাল দাদা, আমি একটা কথা বলি, প্রফেশনাল কথাটা বলতে বলতে না, কথাটাকে আমরা এত জোলো করে দিয়েছি না। প্রফেশনাল টার্মটা হচ্ছে, আই বিলিভ ইটস মোর দ্যান বাইবেল, মোর দ্যান বেদ, মোর দ্যান কোরআন। আর আমরা সেটাকে এমন লেভেলে এমন ব্যাপারটা উচ্চারণ করি, প্রফেশনাল। হোয়াট ডু মিন বাই প্রফেশনাল দাদা? প্রফেশনাল হচ্ছে একটা আমার কাছে প্রফেশনালিজম হচ্ছে একটা ধর্ম। কে প্রফেশনাল দাদা? তুমি কাকে কোথায় খুঁজে পাবে প্রফেশনাল? যত বড় বড় লোকের নাম করা থেকে আরম্ভ করে শুরু করে, কোথায় প্রফেশনালিজম দাদা? প্রফেশনাল মানে
আর সেসব কথা থাক, আমরা চাইবো সুস্থতা থাকুক, সুস্থতা থাকুক, ব্যাস সমাজটা সুস্থ থাকুক, ভালো থাকুক। যতদিন নাগরিক সমাজকে ইনভলভ করাবে না, নাগরিক সমাজকে সচেতন করাবে না, তাদেরকে যদি সমালোচকদেরকে বিজেপি বন্ধ করবে না, আমরা এগুলো ইয়ে কথা, অন্য কথা। আমরা বানিয়ে, আমি তোমাকে কথা দিয়ে গেলাম, আমরা ব্যাপারটাকে সুন্দর করে আমি চেষ্টা করব কাউকে দায়িত্ব দেওয়া। হ্যাঁ, এবার তোমাদের আমাদের যারা তোমরা লোকাল লোক, তাদের দায়িত্ব কিন্তু দেখা যে সেই ছেলেটা ঠিক মতো তার দায়িত্ব পালন করছে। সে হয়তো আমার সঙ্গে 2 বছরের কন্ট্রাক্ট, সে যখন ছেড়ে দিয়ে চলে গেল, তখন দেখলাম আমাকে আবার ওই টাকা ইনভেস্ট করতে হবে। সেই পয়সাটা কিন্তু তোমার আমার সবার, এটা আমরা কেউ বুঝি না। সময় সময় তোমাকে ভিজিবল হতে হবে। আমাকে ভিজিবল, দাদা তুমি বলছো আমাদের, বললাম যে আমাদের স্কয়ার কিলোমিটার এরিয়াটা ভেবো, আমাদের লোক কত দাদা, মেরিকেটে 250-300 লোক হবে। তুমি বলছো তোমাদের ভিজিলিং করতে, হোয়াই ইউ আর দেয়ার দেন? তাহলে দায়িত্ব তোমার, তুমি একটা কমিটি করে দেবে, আমরা থাকবো। হ্যাঁ, কমিটি, এটা তোমাদের কমিটি তো ন্যাচারাল কমিটি। তোমরা পাড়ায় আছো, পাশের বাড়ি, তুমি কেন দেখবে না? মিঠু কেন দেখবে না? চন্দনটা কেন দেখবে? সবাই তোমাদের সবাইকে দেখতে হবে। আমি ভুল করলে ভুল বলতে হবে, সাদা বললে সাদা বলতে হবে, কালো বললে কালো বলতে হবে। 100 বার। আজকে একটা প্রশ্ন, তারপরে এই আলোচনাটা আজকের মতন একটা ব্রেক নেব। কারণ হচ্ছে যে অনেক কথা, তোমাকে পেলে তো অনেক কথা বলা যায়, কিন্তু এটা তুমি যা বলবে উত্তর দেব। কথাটা শুরু করার সময় তুমি আমাকে একটা কথা বলেছিলে যে মদন দা, আমি কিন্তু, তুমি সবসময় বলো যে আমি কিন্তু পলিটিক্যাল লোক নই, ঠিক আছে, কিন্তু নিন্দুকেরা বলছে যে তুমি এই পলিটিক্যাল লোক নয় বলে বলে অনেক পলিটিক্যাল লোকের পলিটিক্যাল মার্ডার করে দিলে, ঠিক আছে, যেমন হচ্ছে বলি তোমাকে, আমার জন্য তোমার এখানে সম্মান তো তুমি দাও, আমি তোমাকে বলি, ওটা আমাকে দাও। যেমন প্রাক্তন মেয়র, ঠিক আছে, তোমার এটা নিন্দুকেদের কথা যে লেজে পা দিল, আজকে প্রাক্তন মেয়রকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এডিডি এর চেয়ারম্যান তোমাকে পাত্তা দিল না, এডিডি এর চেয়ারম্যানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার কথা হচ্ছে যে তোমার সব রকম রাজনৈতিক সুযোগ সুবিধা তুমি নেবে, এটা আমাকে তৃণমূলের লোক প্রশ্ন করতে বলেছে। আর পার্টির কাজের যখন আসবে তখন তুমি বলবে যে আমি তৃণমূল করি না, তাহলে কি করে হবে? আমি তোমাকে একটা কথা বলি, আমি তোমাকে বলি, ধরো বিধায়করা চেয়ারম্যান হয়, তোমাকে চেয়ারম্যান করা হয়েছে, তার মানে হচ্ছে যে তোমার, আমি তোমাকে একটা কথা বলি পরিষ্কার, অশিক্ষিত লোকের এই কোশ্চেনটা তোমার না, তুমি বললে অন্য কারো কোশ্চেন, অশিক্ষিত লোকের প্রশ্নের উত্তর আমি দেবো না। আচ্ছা, ঠিক আছে, যাদের পেটে জ্ঞান আছে তারা নিশ্চয়ই প্রশ্ন করবে না, ঠিক আছে, আর তার যে তোমাকে বলেছে কোশ্চেনটা তাকে বলবে আমার সামনে এসে প্রশ্নটা করতে। আচ্ছা, ঠিক আছে, তাকে তার উত্তরটা তাকে আমি দেবো, নিশ্চয়ই দেবো। আচ্ছা, না মানে কিছু, মানে এটা একটু সত্যি কথা বলছি আমি, তুমি কি মনে করে যে আমি তোমাকে এই প্রশ্ন করতে পারি? আমাকে একটা, আমি চাই যে একটা পেয়েছি, তোমাকে খোলসাও, তোমার বক্তব্য তুমি। আমি তো বললাম তো, অশিক্ষিত লোকের প্রশ্নের উত্তর আমি দেবো না দাদা, কিন্তু এরকম নয় যে সব পার্টিতে সবাই ইয়ের লোক। আমি তোমাকে একটা এক্সাম্পল দিতে পারি। আমি একদম বলি একটা কথা, একটা ধরো আমাদের যখন এনক্রোচমেন্টের কথা বলছিলাম, তাই তো, তখন সবাই একটা কথা বললো প্রথমে, ওই যে পলিটিক্যাল যে এই সভা আছে আমাদের, তাহলে এই সিটি সেন্টার পার্টি অফিসটা আছে, কি হবে? তাহলে আমি বললাম ভাই যদি ভাঙতে হয় আমি ওখান থেকে শুরু করবো, না ভাঙতে পারলে তাহলে আমি ছেড়ে দেবো, আমি চলে যাবো এখান থেকে। তা উজ্জ্বলদা ছিলেন, আমি উজ্জ্বলদাকে বললাম যে শিক্ষিত, দেখো কত ভালো ভদ্রলোকও রাজনীতিতে থাকে। উজ্জ্বল মুখার্জি দাদাকে আমি বললাম, আমি খুব সম্মান করি ওনাকে, আমি ওনাকে বললাম দাদা সম্মানীয় লোক, আমি খুব মন থেকে সম্মান করি। তো ওনাকে বললাম আমি এরকম, দাদা এরকম ব্যাপার, আমি যদি আমাকে যদি ইয়ে করতে হয় তাহলে তো কোশ্চেন তো আগেও এসছে, তা আমি তো ওই কোশ্চেনটা আমি তো আমাকে তো ইয়ে করতে হবে, কারো কে কি করেছে আমি দাদা আইলিস বাদা। তো উনি আমাকে কিন্তু বললেন ভাই, উনি আমাকে খুব ভালোবাসেন, উনি বললেন তোমার কোনো ইয়ে নেই, আমি ওটা ইয়ে করে সরে নেবো। অ্যান্ড তুমি দেখতে পাচ্ছ ওটা কিন্তু কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব ছাড়া সরে নিয়েছে। তাহলে ভদ্রলোক, কত রকম ভদ্রলোক হতে ভালো বললাম, মানে রাজনীতি ডিপেন্ড করে কিন্তু লিডারের উপরে, তাই তো। এই যে ব্যাপারটা, এটা দেখো মানে উনি কিভাবে প্রেজেন্ট করে কত সুন্দরভাবে ব্যাপারটা করলেন। এটা যদি একটা অশিক্ষিত লোকের হাতে থাকতো, সে কিভাবে প্রেজেন্ট করতো তুমিও জানো আমিও জানি, 100 বার আমাকেও তখন তার মতো করে প্রেজেন্ট হতে হতো 100 বার, তাই তো। দিস ইজ দ্য ডিফারেন্স। তো এই হচ্ছে ব্যাপার। দেখো আমি আবারও বলছি তোমাকে, যেমন তুমি ইয়ে বলছিলে, এর থেকে ভদ্র ব্যাপার আর কিছু হয় না দাদা।
আর আমি কোনো শখে বা কারো ভাত মারতে তো এখানে এসে বসেনি, আমি তো বললাম এই 12 দিনে আমি একদম। এবং আমার বাংলায় একটা কথা আছে, নাংটা নেই বাটপাড়ের ভাই, জানি না এটা বলা উচিত কি নেই এইভাবে, আমার কি গেল আর কি এলো দাদা, আমার নিজের বসার জায়গা আছে, মার আশীর্বাদে নিজের ব্যবসা আছে, ঠিক আছে। আর আজকে যাদের চেয়ার চলে গেলে, যাদের বসার জায়গা নেই, যাদের ইয়ে নেই, রোজগারের কথা ভাবতে হবে, তারা তাদের মতো ভাবুক। আমি দুর্গাপুর এবং যেহেতু এডিডিএ আসানসোলেরও কথা ভাবতে হবে। আবারও বলছি, দুর্গাপুরের ভালো কথা, তাতে রাজনীতি থাকবে কি না সেটা তো তাদের ব্যাপার, ডিপ্লোমেসি থাকতেই পারে। ডিপ্লোমেসি তো সংসারে মানে ছেলে বউ সবার সঙ্গে করে, আমরা সবাই করি ইয়েতে, দ্যাট ইজ ডিফারেন্ট। মানে পলিটিক্যাল পারসন, ইউ আর এ ডিপ্লোমেট মেবি। Yes, maybe. যদি দুর্গাপুরের জন্য ডিপ্লোমেসি যদি কাজে লাগে, হয় না, হোয়াটস রং ইন ইট, কোনো অন্যায় নেই। এবং অ্যাক্রস দ্য লাইন ডেভেলপমেন্টের জায়গাতে অল পলিটিক্যাল পার্টির সহযোগিতা নির্দ্বিধায় তুমি চাইছো? একদম চাইছি, কি পাচ্ছি তো, সব পলিটিক্যাল পার্টি সাপোর্ট করেছে, ইচ এন্ড এভরি। আমি কোনো দার্থহীন ভাবে বলছি, আমি বলছি সব পলিটিক্যাল পার্টি আমাকে, আমি তো, এবং আই এম অবলাইজড টু দেম, তো বাই নেম যে কোনো পার্টির কথা বলবে, প্রতি ইচ এন্ড এভরি পলিটিক্যাল পার্টি তাদের সদিচ্ছা জানিয়েছে, প্রকাশ্যে জানিয়েছে, লোক পার্সোনালির কথা ছেড়ে দাও, প্রকাশ্যে তারা জানিয়েছে। আই এম গ্রেটফুল টু দেম। আমার এখানে তুমি, আমি তো আই এম গ্রেটফুল টু দেম। প্রত্যেক কটা পলিটিক্যাল পার্টি, দেখো শহরটা সুন্দর হলে, ভালো হলে সবার ভালো, তাদেরই ছেলে মেয়ে এখানে বড় হবে, খেলবে, তাদেরই নাতিপুতি এখানে স্কুলে যাবে, তো হোয়াটস রং ইন ইট, সবাই মিলে করবো। আর এই, এবং আমি কিন্তু সেই, এখন জানি না ভবিষ্যৎ কি, আজকে পর্যন্ত আমি খুব প্রকাশ্যে বলছি, ইচ অ্যান্ড এভরি বামপন্থী, দক্ষিণপন্থী, অতি দক্ষিণপন্থী, অতি বামপন্থী, মধ্যপন্থী, সবাই কিন্তু প্রাণ খুলে পাশে এসে দাঁড়িয়েছে এই ব্যাপারে। এটা আমার 14 দিনের অভিজ্ঞতা, এটা আমি পরিষ্কার বলছি, আমি খুব খুশি। আর এই দুর্গাপুর স্টিল প্লান্ট আর এই যে ক্লাবগুলো যেগুলো আছে, তাদেরকে নিয়ে কিছু পরিকল্পনা, তাদের সঙ্গে স্টিল প্ল্যান্ট, দেখো কতগুলো ব্যাপার আছে। আমি যেদিন ওত নিয়েছি, তুমি পরের দিন আমি সোজা আমি চলে গেছিলাম মিস্টার সিং, ওনার চেয়ারটা বিপি সিং এর, আমি নিজে গেছিলাম উইথ এসডিও কে, আমি অন স্ক্রিন বলছি তোমাকে। আমি বলেছিলাম যে দেখুন, আমরা দুজনে যদি, আমি কিন্তু ওনাকে চিনতাম না, কোথাও কোথাও প্রোগ্রামে দেখেছি কিন্তু আলাপ ছিল না, তো আমি জানি না, অনেকে আমাকে বলেছে মানে জেনে অন্য কথা। তো আমি নিজে ওখানে গেছি, এসডিওকে নিয়ে গেছি, আমি এসডিও আমার এইওদেরকে নিয়ে গেছি, এবং আমি ওনাকে ওখানে গিয়ে অ্যাপিল করেছি যে আমরা কিন্তু দুর্গাপুর বানাবো একসঙ্গে, আই নিড ইউর সাপোর্ট। ওরা শুরু করে দিয়েছে, ওরা সাজাচ্ছে এবং একসঙ্গে, এবং উনি বললেন একদম, এবং তারপরে তার যে ডাউন দ্য লাইন যারা আছে তারা আমাকে ফোন করেছে, তারা এসে আমার সঙ্গে প্রবাবলি কাল পরশুর মধ্যে হয়তো তারা আসবে আমার কাছে আবার। আমরা যা করছি টুগেদার, আমি আবারও বলছি, কর্পোরেশন, ডিএসপি, ডিপিএল, ফরেস্ট, সবাই মিলে। তোমার ধারণা নেই দুর্গাপুরে ফরেস্টের কত জায়গা আছে, তোমরা ভাবো এডিডির জায়গা, সেলের কত জায়গা আছে, ঠিক আছে, ডিপিএল এর কত জায়গা আছে। হোয়াট উই আর ডুইং, উই আর ডুইং টুগেদার। লাস্ট একটা প্রশ্ন করি, যে দুর্গাপুর নেহরু স্টেডিয়াম আছে বা তোমাদের সিধু কানু আছে, কোনোদিন ভবিষ্যতে ভাবা যেতে পারে, ধরো একটা শ্রীলঙ্কান ক্রিকেটার এসেছিল দুর্গাপুরে, কোনোদিন টি20 হতে পারে দুর্গাপুরে, যদি জামশেদপুরে হতে পারে। আমার মনে হয় সেই লেভেল অফ স্টেডিয়াম আমাদের নেই, সাইজ অফ স্টেডিয়াম তো একটা ফ্যাক্টর, আমার মনে হয় না, আমি জানি না। আমাদের এমপি আছেন কীর্তি আজাদ, হি ইজ দ্য রাইট পারসন টু অ্যানসার ইট, হি ইজ অলসো ভেরি ডাইনামিক, আমি যা দেখেছি। অথবা খুব মানে আমি কালকের মিটিং ওনাকে নিয়ে এসেছিলাম রাদার, এবং উনি কথা দিয়েছেন আমার সঙ্গে প্রত্যেকটা ডেভেলপমেন্ট মিটিং আমার সঙ্গে থাকবেন, উনি যদি থাকেন স্টেশনে। আমি যা ওনার অ্যাটিটিউড দেখেছি, আই এম কোয়াইট হ্যাপি। লাস্টে কি বলবে? সবাই একসঙ্গে আমাদের জেলাকে এগিয়ে নিয়ে যাব, এবং এডিডিএ খুব সদার্থকভাবে ইন্ডাস্ট্রি এবং সব কাজেই আমরা সদার্থক দৃষ্টিভঙ্গি নিয়ে থাকবো, এটুকু আমি কথা দিতে পারি নিশ্চিন্তে। তবে আবারও বলছি, সময় দিতে হবে, প্রত্যাশা আমারও আছে, আপনাদেরও আছে, কিন্তু এগুলো কিন্তু একদিন, দুদিন, 2 মাস, 6 বছরের কাজ নয়, ইট টেক্স লং টাইম। আমার লং টাইম দরকার নেই, কিন্তু কিছু সময় যেন আমি পাই, চেষ্টা করব, না পারলে নো ওয়ে। এটা আমি, আমারও অনেক দিন হলো দুর্গাপুরে, আর অনেক জায়গা ঘুরে এসেছি। আমি রাদার কবিতার ফ্যান, এই জন্যে ফ্যান যে আমি নিজেও বিশ্বাস করি যে মানে ওই একটা রুটি ফিল্মের গান আছে না, যে পহলা পত্থর वो मारे जो पापी ना हो, ঠিক আছে। তো কবিতাকে দুর্গাপুরকে প্রথম সাহস করে বানাতে দেখেছি, এবং সেই জন্যে আমরা
কিন্তু এত প্রশ্ন, এত প্রত্যাশা, এত কথা বলতে পারলাম নির্দ্বিধায়, এবং আপনাদেরও কিছু প্রশ্ন আমরা কবিতার সঙ্গে সেই রকম সম্পর্ক আমরা রাখতে পারলাম, বলতে পারলাম, নির্দ্বিধায় বলতে পারলাম, এবং সঠিকভাবে কবিতা মন থেকে গোটা ব্যাপারটার জবাব দেওয়ার চেষ্টা করেছে। আমরা চাইব যে দুর্গাপুরে নতুন করে যে একটা আশার আলো আমরা দেখতে পারছি, শুধু কবিতা নয়, কবিতার সমতুল্য যারা আছে বা নতুন প্রজন্মে যারা নেতৃস্থানে আছে, তারা সবাই এইবার চাইছে যে আসানসোল দুর্গাপুর আমাদের এই জেলাটা, আমাদের এই দক্ষিণবঙ্গটার একটা সামগ্রিক ডেভেলপমেন্ট হোক, এবং তার এরা কাণ্ডারি হিসাবে তারা এগিয়ে এসছেন। আমাদের শুভেচ্ছা রইল এবং সহযোগিতা রইল। কিছু কিছু জিনিস আমাদের নিজেদেরকেও এগিয়ে আসতে হবে, এবং সবথেকে বেশি হচ্ছে সহযোগিতার হাত বাড়াতে হবে, এবং শুধু সমালোচনা করলে হবে না, পাশে থাকতে হবে। এই বলে কবিতাকে আর একবার এক্সপ্রেস পরিবারের তরফ থেকে আগামী দিনে ভালো কাজের জন্য শুভেচ্ছা দিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। থ্যাংক ইউ এভরিওয়ান। শুধু প্লিজ গাইড করবেন, ভুল করলে বলবেন, পিছিয়ে যাবেন না। দরজা সব সময় খোলা, ফোন নাম্বার সবার কাছেই কম বেশি আছে, সামনে এসে বললে ভালো হয়, শুনতে বুঝতে সুবিধা হয়। প্লিজ গাইড মি। থ্যাংক ইউ। ভালো থাকবেন।